ছেলে বুকে গেছে। এই পলিসিগুলো আমি যতখানে দেখলাম ইনক্লুডিং এনসিপি সবগুলো হচ্ছে এখন থেকে অ্যাটলিস্ট 5 বছর আগের। এই 23 সাল থেকে যে এর কারণে ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং 50-60% জব চলে যাবে সেটা মাথায় নিয়ে কেউ চিন্তা করছে না। হ্যাঁ জিতলে সংবিধানে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে, ভবিষ্যতের আর একটা স্বৈরাচার হওয়াকে আটকাবে। আমি টক্সিক রিলেশনশিপ উইথ এনসিপি, মানে অনেক গ্রিভেন্স আছে কিন্তু ছেড়ে যেতে পারতেছি না। পিএলপি পডকাস্টে স্বাগতম। 24-এর গণঅভ্যুত্থানের পরে 1.5 বছর পার হয়ে গেল দেখতে দেখতে। কি পেলাম না সেই সব মিলাতে পারছি না। চলে আসলো হচ্ছে জাতীয় নির্বাচন আর সাথে হচ্ছে গণভোট। 3টা বড় দল বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি। তো তারা তাদের নির্বাচনী ইশতেহারে কি লেখা দিল এবং সেটা আসলে কতটা ফলো আপ করতে পারবে, করতে চায় কতটা খালি মানুষকে দেয়া একটা ভ্রান্ত আশা এবং কতটা আসলে সদিচ্ছা থেকে করা, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ইশতিয়াক আকিব। তিনি এনসিপি ডায়াসপোরার অংশ এবং রিসার্চের কাজে ব্যস্ত আছেন। বর্তমানে ফ্রান্সে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করছেন। আই হেড পলিটিক্স জেনারেশন যখন আবার আই মাস্ট ডু পলিটিক্সের মধ্যে চলে আসলো, আকিব তখনই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন এবং গত 1.5 বছরে আমরা তাকে দেখেছি অনলাইনে, ফেসবুকে নানানভাবে সাহসীভাবে, হয়তো ফ্রান্সে থাকার কারণে পিনাকি যেমন করে সেভাবেই সাহসীভাবে বড় বড় দলকে ব্যাশ করে যেতে পারছেন। কিন্তু উনার ব্যাশিংয়ের মধ্যে সবসময় যেটা থাকতো যে ওয়েল রিসার্চ এবং কি বলছে টু দ্য পয়েন্ট কথাবার্তা। সো সেটা আমাদের রেসপেক্ট কাউন্ট করেছে। আকিব, থ্যাংকস ফর জয়নিং আস। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আকিব, একটু আপনার পরিচয়টা দেন। আপনার সম্পর্কে মানুষ জানে না। আমি যেটা জানি যে আপনি ইলেকশন হবে 12 তারিখে, 11 তারিখে দেশ ছেড়ে পালাবেন। ইটস ট্রু। আমি বর্তমানে এনসিপির ইশতেহার কমিটিতে সেক্রেটারি হিসেবে আছি। তো এনসিপির যে ইশতেহারটা হলো এটার সাথে কাজ করেছিলাম। আম আমি তো যেটা বললেন আমি পিএইচডিতে আছি। তো আমি পিএইচডির মধ্যে ছুটি নিয়ে আসলাম। তো আমার টিকিট কাটা হচ্ছে অনেক আগে। আ আশা ছিল যে আম যেহেতু ঘোষণা ছিল ২য় সপ্তাহে নির্বাচন হবে, আমি একটু ২য় সপ্তাহের শেষের দিকে টিকিটটা কাটলাম যে যেন ভোট দিয়ে যেতে পারি। কিন্তু পরে এখন দেখা গেল যে আমার টিকিট যেদিন আমার ফ্লাইট, তার পরদিন সকালে এখন নির্বাচন। তো এইজন্য আমার সেফ মানে আপনি আসার সময় ভোট দিয়ে আসেন নাই? না, পরে হচ্ছে দেন যখন নির্বাচনের ডেট দিল, তখন হচ্ছে আমি পোস্টাল ব্যালট রিকোয়েস্ট করলাম। কিন্তু পোস্টাল ব্যালট যতদিন আসছে ততদিন আমি দেশে চলে আসছি। তো আমার পোস্টাল ব্যালট এখন ফ্রান্সে। সো আমি কোনো দিকেই ভোট দিতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। সো আপনি যেহেতু মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং একটা ভোটই দেশকে পাল্টাতে পারে, আপনারটা তো নষ্ট করলেন। হ্যাঁ, আনফরচুনেটলি। আচ্ছা, এই যে ইলেকশনে এত ক্যাম্পেইন চলতেছে, সো এগুলা কি আসলে কিছু যায় আসে? মানে ইলেকশনের পরে আমাদের কি হবে দেশে? এটা আসলে নির্ভর করবে একটা মানুষের মানে রাজনৈতিক দলের সদিচ্ছার উপর। কিন্তু আমি আশাবাদী। কারণ যেহেতু আমরা যে সংস্কার প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি, যদি হ্যাঁ জিতে এবং আমরা হ্যাঁ জিতলে সংবিধানে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে, যেগুলো ভবিষ্যতের আরেকটা স্বৈরাচার হওয়াকে আটকাবে। কিন্তু আপনি জানেন যে হ্যাঁ জিতলেও এরপর একটা সংবিধান সভা গঠন হবে। সেখানে রাজনৈতিক দলগুলোকে ফরমালি এই যে সংস্কারগুলোকে পাস করতে হবে। সেখানে আরো অনেক রাজনৈতিক খেলা থাকবে নিশ্চয়ই। কিন্তু আমার মনে হয় ২৪ এ যেটা হয়েছে, এখন মানুষ হচ্ছে অনেক বেশি রাজনীতি সচেতন। তো যদি কোনো দল তারা যদি আবার একটু আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, আবার যদি একটু মানুষের সাথে গড়িমসি করে, আমার মনে হয় মানুষ সেটা প্রতিরোধ করবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু হয় আর যদি তাদের মতামতটা জানাতে পারে ব্যালটের মাধ্যমে, আমার মনে হয় রাজনৈতিক দলগুলোও মানুষের সে শক্তিকে আ আ ভয় করেই চলবে। আজকে আমরা একটা নির্বাচন স্পেশাল করছি। সো খুব বেশি ইনডেপথ আকিবের ব্যাকগ্রাউন্ডে যাব না। খালি একটু বলে রাখি যে সেও একজন রাজনৈতিক পরিবারের ছেলে এবং তার বাবা অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন, ক্যাম্পেইন করছেন। বাট যেহেতু এই যে সবার মধ্যে আই হেট পলিটিক্স থেকে উই মাস্ট ডু পলিটিক্স চলে আসে, সো আকিব তার নিজের জায়গা থেকে পলিটিক্সটা করছেন। সো আকিব, একটু আমাকে আজকের রিসেন্ট ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে ফেলি। আমরা জানি যে ইলেকশনের সময় সিটিজেন জার্নালিজম খুব ইম্পর্টেন্ট এবং একদম রিসেন্টলি আমরা দেখতে পারলাম 400 গজের মধ্যে ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে, বা ক্যামেরা বলে নেই কিন্তু ফোন নিয়ে যাওয়া যাবে না। সো এটা কি মানুষ ডিএসএলআর নিয়ে ঢুকতে পারবে বা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে, এরকম ব্যাপার? হুট করে নির্বাচন কমিশন একটা আপনার নীতিমালা দিল। সাধারণত যেটা হয়, আপনার এই নির্বাচনের নিয়ম কানুন এগুলো তো অনেক আগ থেকে জানা থাকে। ফলে সাংবাদিকরা বলেন, আপনার সাধারণ মানুষ বলেন, রাজনীতিবিদরা তারা সেভাবে প্রস্তুতি নেয়। হুট করে এই নিয়মটা দেওয়া হলো এবং এই নিয়মটা কিন্তু আমরা দেখেছি 18 সালের নির্বাচনেও হাসিনা সরকার তারা দিয়েছিল। এটা কি নতুন করে দিয়েছেন? 18 নিয়ম তো চেঞ্জ করা হয়নি। আমাদের যে
নির্বাচন সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদারের অধীনে হলো, ওটা তো কিছু ইমপ্লিমেন্টেড হয় না। কিছুই আসলে ইমপ্লিমেন্টেড হয়নি। রুলেই তো চলছে, 18 রুলেতে নির্বাচন। এক্স্যাক্টলি, মানে তাদের যে সংস্কারের যে প্রস্তাবনা, সেগুলো পরবর্তী সংসদ, যেহেতু নির্বাচন কমিশন একটা সংসদীয় আম সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। তো এজন্য ওগুলো আসলে কোনটাই ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি এবং নির্বাচন কমিশন হুট করে আমাদের জানালো যে এটা। এবং অলরেডি আপনারা জানেন জামায়াত এবং এনসিপির যে জোট, তারা নির্বাচন কমিশনে গিয়েছে এবং আমি পডকাস্ট শুরুর আগে দেখতেছিলাম যে সম্ভবত এটা হচ্ছে আবার উইথড্র করা হয়েছে। তো উজু হয়ে গেছে। উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি নিশ্চিত না যে এটা শুধু সাংবাদিকদের জন্য নাকি সবার জন্য। বাট আমি একটা নিউজ দেখলাম যে এটা উইথড্র হবে এবং এনসিপি এবং জামাত খুবই স্ট্রং এখানে অবস্থান নিয়েছিল। কিন্তু ছবি তোলা বা ভিডিও করা নিয়ে তো কথা ছিল না। জাস্ট খালি আমি যেটা পড়লাম, ওখানে লেখা আছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না। সো ইট লুকস লাইক যে কমিউনিকেশনের দ্বারা প্রভাবিত করতে পারে, ওইটার সম্ভাবনা। মানে এবং আপনি দেখেন এটা শুধু তো যে সাংবাদিকের সমস্যা তাও না। মানে আমরা এখন ২০২৬ সালে চলে আসছি। এখন আপনি তো চিন্তাই করতে পারেন না আপনি ফোন ছাড়া বাসা থেকে বের হবে। এক্স্যাক্টলি। ধরেন আপনি যে ভোটার, তাকে হচ্ছে ২-৩ ঘন্টা হয়তো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তার বাসা থেকে আসতে যেতে হয়তো ১ ঘন্টা, ১ ঘন্টার ব্যাপার। ততক্ষণ এবং ভোটে বাংলাদেশে বিশেষ করে ভোটের সময় সহিংসতাটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার না। এটা হলে যেটা হবে, ধরেন নারী বা বৃদ্ধ এই ভোটাররা তারা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেলবে। কারণ নিরাপত্তার ঝুঁকি। হুম। তাই না? তারা যদি হারিয়ে যায়, যদি কিছু হয়, আরেকজনের সাথে কমিউনিকেশন কিভাবে করবে? তো এটা হচ্ছে হুট করে এরকম একটা নিয়ম ইমপ্লিমেন্ট করা, আমি জানি না নির্বাচন কমিশন কেন বলল? এগেইন আমি বলতে চাচ্ছি যে এটা তো হুট করে করেনি। এই রুলটাই ছিল। রুলটা চেঞ্জ করা হয়নি। যেভাবে প্রফেসর ইউনূস চুপ্পুর আন্ডারে শপথ নিয়েছে, সে একইভাবে হাসিনার আইনেই তো এটা চলছে। এবং জাস্ট লাইক জামাত 0 নারী প্রার্থী দিয়েছে। কারণ এটা হচ্ছে ওইটা জুলাই চার্টার পাস করলে পরে তখন হবে, রাইট? সো সেইম একইভাবে নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে, এটা বাস্তবায়ন হবে জুলাই চার্টার পাস হলে। নির্বাচন কমিশন তো ঠিক হাসিনার আমলের রুলেই চলছে। সো এটাই তো হওয়ার কথা ছিল। তবে এখানে যেটা হয় যে নির্বাচন কমিশন যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কমিশনারদের অনেকখানি আপনার এখানে স্বাধীনতা আছে। যেমন এই যে এই যে নিয়মটা তারা করলো বা নিয়মটা যেটা হয়তো আগের নিয়ম তারা অ্যানাউন্স করলো। ইউনূস সরকারের কিন্তু কোনো এখানে হস্তক্ষেপ করার আইনত কোনো উপায় নেই। তো সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের নির্বাচন কমিশনকে অনেক স্বাধীনতা দেওয়া হচ্ছে, বাট স্বাধীনতার যেটা আপনার হয় যে তার মানে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো আমরা এখন যেহেতু আমরা আশা করব যেহেতু দলগুলো এখানে সচেতন, তারা এটা রিভার্স করবে এবং আপনি যেটা বললেন শুরুতেই যে সিরিয়াল জার্নালিজম বা মোবাইল জার্নালিজম, এটাই কিন্তু এখন বর্তমানের বাংলাদেশের একমাত্র সেফগার্ড। আসলে আপনাকে বাংলাদেশের জার্নালিজম বা বাংলাদেশের জার্নালিজম বলতে মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়। এটা কিন্তু তাদের থ্রুতেই আসতেছে। আপনার মেসি মিডিয়া কিন্তু যত দিন যাচ্ছে তত পিছিয়ে পড়তেছে। সো তাদেরকে হ্যান্ডিক্যাপ করে দেওয়া এটা হচ্ছে কমপ্লিটলি আপনার একটা আনএক্সেপ্টেবল একটা বিহেভিয়ার। কিন্তু এগুলো নিয়ে কথাই হচ্ছে। আপনার খেয়াল আছে কি? যে ২৪-এর ১০ই অগাস্ট, ১০-১১ এরকম সময় হাইকোর্টের সামনে ঘেরাও দেওয়া হইলো। প্রধান বিচারপতি থেকে অন্যদের পদত্যাগ করতে বাধ্য করানো হলো। তো ওটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল এবং ওটাও তো খাতা কলমে স্বাধীন ছিল। তাই না? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সো এই যে এত স্পিড নিয়ে আমরা হাসিনাকে ফালাইলাম, তারপরে মেইন যে জায়গাটা নির্বাচনটা, সেটা নিয়ে আমরা কেউ কিছু করলাম না কেন? এনসিপি কিছু করল না কেন? বা যখন স্পিডটা ছিল, নাগরিক কমিটি ছিল, তখন কিছু করা হলো না কেন? না, আমি বলব এটা অবশ্যই এটা হচ্ছে একটা কালেক্টিভ ব্যর্থতা এবং যারা আ আপনার সেটা রাজনৈতিক দল বলেন এবং বিপ্লবের যারা প্রধান, যারাও আল্টিমেট এনসিপি কথা তাদেরও আমি ব্যর্থতাই বলব। কারণ তারা হয়তো সিস্টেমের উপর আরেকটু সিস্টেম বা অন্তর্বর্তী সরকারের উপর হয়তো আরেকটু আস্থা রাখতে চেয়েছে এসব পরিবর্তনের ক্ষেত্রে। বাট এখন আমরা হাইন্ডসাইট এ বুঝতেছি যে তারা আসলেই নাইভেটে ছিল। অবশ্যই নাইভিটি ছিল। এবং আপনি যে উদাহরণটা দিলেন, সুপ্রিম কোর্টে যেভাবে একটা জুডিশিয়াল কুর অ্যাটেম্প্ট কে আটকানো হয়েছিল, আমার মনে হয় এভাবেই সবগুলো প্রতিষ্ঠানকেই পরিবর্তন করা দরকার ছিল। কিন্তু এখন আমরা হাইন্ডসাইট এ বুঝতে পারতেছি যে কত বড় ভুল ছিল সো না করাটা। আপনার কি মনে হয় কে লাভবান হবে এটা দিয়ে? এটা আসলে খুবই এটা আসলে বোঝা যাচ্ছে না কে লাভ হবে। কারণ আমি যারা এনসিপি বা জামাত জোটের লোকজনকে একটা হিন্ট করতে দেখতেছি যে তারা বলছে হয়তো বিএনপি কারচুপি করবে, তারা লাভ হয়েছে। আমি এবার বিএনপির লোকজনকেও দেখতেছি তারা বলতেছে যে জামাত লাভ হবে, জামাতের লোকজন কারচুপি করবে। তো দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্তে কেউই খুশি না। কিন্তু তাও সিদ্ধান্তটা চলে আসছে। তো মানে প্রশাসন যার উপর যার দ্বারা ইনফ্লুয়েন্স বেশি হবে যে জায়গায়। এইটাই এখন প্রফেশনাল কার দ্বারা ইনফ্লুয়েন্স, এটা তো একদল বলবে আরেক দল দ্বারা ইনফ্লুয়েন্স। এটা আসলে প্রুফ করার তো উপায় নেই। যাই হোক, আচ্ছা আমরা তাহলে নির্বাচনের আলাপে ফিরে আসি। এই যে নির্বাচনী ইশতেহারগুলো দেয়া হয়। সো আমরা গত ৫৩ বছরে ৫৪ বছরে বাংলাদেশে দেখছি যে ইশতেহার মানে এর কাঁচকলা দিয়ে কোনো মূল্য নাই এটার। পৃথিবীর বিভিন্ন দেশে মূল্য থাকে। বাংলাদেশে আমরা সেই পলিটিক্যাল কালচারটা তো গড়ে তুলতে পারি নাই।
এবং যেহেতু আগের ফ্যাসিস্ট স্টেট সিস্টেমের মধ্যে নির্বাচন হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্র সেই ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যেই আছে। সো এই ইশতেহারগুলো দিয়ে আসলে কি লাভটা হয়? কেন দেই আমরা? কেন এত সময় নষ্ট করি? কেন এত ব্রেইন নষ্ট করি? আসলে তারেক জিয়া কিছুদিন আগে বলছিলেন না যে প্রার্থী দেখার দরকার নেই, মার্কা দেখে ভোট মারেন। তো ওটাই তো আসলে আল্টিমেটলি সেই জায়গায় থাকে এবং আপারাও যদি পিআরএ হয়, আল্টিমেটলি মার্কা দেখেই ভোট মারার তো দরকার হবে। হ্যাঁ, আপনার হিস্টোরিক্যালি বাংলাদেশে হয়ে আসছে আপনার পলিটিক্স ইন জেনারেল আপনার কখনোই পলিসি ড্রিভেন ছিল না। এটা হচ্ছে ওই অনেকটা যেটা আমি বলতেছি ভাইব ড্রিভেন। আপনার ২ টা বড় পার্টি ছিল। তো ২ টা পার্টিরই কিছু কোর সাপোর্টার বেস ছিল। আর যারা হচ্ছে ক্ষমতায় যেত তাদের এগেইনস্ট এ একটা অ্যান্টি ইনকামবেন্সি ক্যাম্পেইন চলে আসতো। প্রো ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়া বেসিক্যালি হ্যাঁ, আছে। মানে যারা কোর সাপোর্টার তারা মোটামুটি প্রো ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়া আর যারা হচ্ছে ফ্লোটিং লেটস সে তারা হচ্ছে ওই সাধারণত আমরা দেখে আসছি যে ক্ষমতায় তার বিরুদ্ধে ভোট দেওয়া। কারণ যে ক্ষমতায় গেছে সে তো আসলে দেশটাকে ঠিক করতে পারেনি। ঠিক করতে পারানিও কথা না বলে আমরা বলি যে ক্ষমতায় ছিল সে বেশি পিটাইছে। এক্সাক্টলি এবং আরেকটা যেটা হয় যে আপনি যদি ঐতিহাসিক ইশতেহারগুলো দেখেন, সরকার যথাযথ পদক্ষেপ নেবে এই টাইপের কথাবার্তা। যেটাকে আপনি সবাই একই কথা বলে। যেমন আপনি যদি বলেন প্রতিরক্ষা, সব দলই বলতো যে আমরা প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করব। আপনি যদি বলেন অর্থনীতি, সব দলই বলতো আমরা অর্থনীতিকে ব্যবস্থাকে শক্তিশালী করব। কিন্তু আপনার এমন কোনো প্রতিশ্রুতি থাকতো না যেটা আপনি চেক করতে পারবেন। মানে যেটাকে বলা হয় যে আপনার অ্যাকশনেবল বা ধরেন যেটা কেপিআই যে আপনি চেক করতে পারবেন ৫ বছর এটা করা হইছে কি হয়নি, কোনো একটা নাম্বার থাকতো না। তো এবারের ইশতেহারে আম মোটামুটি সবগুলো দলের মধ্যেই সেই জায়গা থেকে একটু পরিবর্তন আসা আমরা দেখেছি যে আরেকটু ডিটেইল আরেকটু অ্যাকশনেবল জায়গাতে যাওয়া এবং এনসিপি থেকে আমরা আমি তো এত ডিটেইলে ইশতেহার কখনো দেখিনি। এই ৩ টা দলই বড় দল বিশাল বড় করে ইশতেহার দিয়ে দেয়। হ্যাঁ, এবং আমরা এনসিপি থেকে ইশতেহারটা ১ম ইশতেহারটা আমরা দেই এবং আমরা কিন্তু একদম বাজেট টাইমলাইন এভাবে করার চেষ্টা করি এবং আ কতটুকু সত্য জানি না বাট আমি আই উড লাইক টু থিংক যে অন্যরাও হচ্ছে আমাদের দেখে এইটা কম্পেল ফিল করছে যে তাদেরটাও একটু ডিপেন্ড আপনারা একটু তাসনিম জানাকে দেখে কম্পেল ছিলেন। মানে ও তো খবর আগে দিচ্ছে এবং মেবি। আমাদের ইশতেহারের কাজ হচ্ছে অনেকদিন ধরে চলতেছে এবং আমরা এর আগে যখন পার্টির ২৪ দফা পার্টি ম্যানিফেস্টো দেই। পার্টি ম্যানিফেস্টোতে আমরা চেষ্টা করেছি যদিও আমরা কেপিআই দেই নাই, বাট আমরা কিছু অ্যাকশনেবল আইটেম রাখার চেষ্টা করেছি। তো আমাদের এই ফিলোসফিটা সবসময় ছিল যে আমরা পলিসি ভিত্তিক রাজনীতি করতে চাই। আমরা ওই ভাইব বা আপনার স্লোগান ভিত্তিক রাজনীতি করতে চাই না। হ্যাঁ, সেই জায়গাটায় যেতে হবে। আসলে মানুষকে কি দিচ্ছি এবং আসলেই দিতে পারবো কিনা সেটা একদম প্রুফ করতে হবে যে উই ক্যান ডু ইট। আর যে পারে না সে তো চাপাবাজি করতেছে। হ্যাঁ, আপনার সুন্দর স্লোগান বা অমুক আমার ওর পক্ষে, তমুক আমার পক্ষে এটা শুনতে খুব ভালো। এটা ইস দ্য বেস কিন্তু হাসিনার আমলে খেলা আছে, আমি একটু ইন্টারাপ্ট করছি সরি, যে হাসিনার আমলে হচ্ছে উন্নয়নের একটা ইয়ে ছিল, বয়ান ছিল এবং শেষে 18 থেকে হয়ে গেল যে উন্নয়নের সাথে না থাকলে পিছিয়ে যাবা, দূরে গিয়ে মরো। এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আগে উন্নয়ন, পরে গণতন্ত্র এই টাইপের একটা ব্যাপার চলে আসছিল। তো আমরা চাই যে মানুষ আ অ্যাকচুয়ালি দেখুক যে কারা কোনটা প্রপোজ করতেছে এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিক যে কোনটা তার এখন দরকার। আমরা ওই দিকেই পলিটিক্স থেকে মুভ করতে যাচ্ছি। বাট যেটা হচ্ছে আসলে আনফরচুনেট রিয়ালিটি আমরা এখনো ওই জায়গাতে যাই নাই। আমাদের ইলেকটোরেট বলেন, আমাদের সুশীল সমাজ বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো সে যেতে চায় না। তো আমরা একটা মোটামুটি প্যাচ ওয়ার্ক এর মধ্যে আছি। হ্যাঁ, সুশীল সমাজের কথাটা বলি, সুশীল সমাজ তো বেসিক্যালি হচ্ছে যারা সুশীল হয়ে উঠতে পারে নাই, তাদের ব্রেইন ওয়াশ দেওয়ার জন্য খালি যা ইচ্ছা তাই লেখে। ইউজুয়ালি তো তাই বাংলাদেশের প্র্যাকটিসে চলে। স্পেশালি এবার যেরকম ভাবে ইশতেহারটা হচ্ছে আপনার এনসিপি ধরেন বাদ দিলাম, ধরেন জামাত বা বিএনপি তারা কিন্তু যথেষ্ট ডিটেইল ইশতেহার দিয়েছে এবং যে আমাদের কি ডিটেইল ছিল? জামাতের ইশতেহারটা এত ডিটেইল ছিল না বাট স্লোগানগুলো ছিল, পুরোটাই স্লোগান ছিল। আগে তারা যে ২০ তারিখে আপনার একটা ইকোনমিক পলিসি ফোরাম করেছিল। জি। সেই ফোরামটা মোটামুটি ইকোনমিক সাইডটা ডিটেইল ছিল। কিন্তু এই নিয়ে কিন্তু আমরা তেমন আলোচনাও দেখি নাই। ইউজুয়ালি আপনি কি আশা করবেন যে এগুলোর পরে সেমিনার হবে, প্রশ্ন উত্তর পর্ব হবে, সাংবাদিকরা প্রশ্ন করবেন, আম আপনার যারা থিংক ট্যাঙ্ক তারা হচ্ছে রিপোর্ট লিখবেন। এই চলটা আমরা দেখিনি। সেই পুরনো হচ্ছে আপনার ওই ধর্ম, নারী, যুদ্ধ এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে দেখলাম। মানে আপনি সেদিন বলছিলেন যে এনসিপি ইশতেহারটা অনেক দেরিতে হয়েছে এবং তারও অনেক পরে বিএনপি এবং জামাত দিল। মানে ১ সপ্তাহ পরে। হ্যাঁ, মানে বিএনপি ইশতেহার দেওয়ার পরে তারা ৩ দিন হচ্ছে সময় পেল আপনার এটাকে ক্যাম্পেইন করার জন্য। তার মানে আসলে তারা অথচ ক্যাম্পেইন শুরু হয়েছে হচ্ছে ২২ তারিখে। এবং ক্যাম্পেইন শেষ হবে ১০ তারিখ সকালে। তার ইশতেহার দিল ৬ তারিখ, ৩ দিনের জন্য। তার মানে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারা আসলে ক্যাম্পেইন করার জন্য ইশতেহারটা দেয়নি। এটা দেয়া লাগবে তাই দিয়েছে। অথবা ওরাও যদি, আমি একটু ডেভিলস অ্যাডভোকেট প্লে করি, যে ওরাও বলতে পারে যে আমাদের ৩১ দফা বহু আগে দিয়ে আসছে, ওটাই আমাদের ইশতেহার ছিল, ওটাকে জাস্ট মডিফাই করে ফাইনালি দিলাম। হ্যাঁ, বাট ৩১ দফাতে কোনো আপনার অ্যাকশনেবল আইটেম তেমন ছিল না। যেটা আপনি ধরতে পারবেন যে এটা আপনি করছেন কি করেন নাই। যেমন ধরেন কিছু ছিল যেমন সংস্কার প্রশ্নে, বাট সেই সংস্কার প্রশ্নের জিনিসগুলো তো অলরেডি সংস্কার কমিশনের মধ্যে চলে আসছে। এই যে সংস্কার কমিশন এত
মানে আদা জল খেয়ে ১-১.৫ বছর কাটায় দিল এবং এত কিছু রেকমেন্ডেশন দিল। কেন এই জিনিসগুলো এখন গণভোটে যাচ্ছে? গণভোটে যাওয়ার কি প্রয়োজন ছিল? স্পেশালি সংবিধানের যে সংস্কারগুলো সেটা তো সব পার্টিগুলো এক হয়েছিল। সো ওটা তখন করে ফেললে কি সমস্যা ছিল? এখন যে আমরা টু দ্য মার্সি অফ দ্য উইনার রেখে দিলাম যে জুলাই চার্টারে যেটা আছে বিএনপি বা এনসিপি যেখানে এনসিপি তো সাইনই করেন নাই আপনারা। সো বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি আসলে সেটা এখন আপার হাউসটা ডিফারেন্ট ভাবে করবে। এবং এটার একটা অপশনটা আছে গণভোটে হ্যাঁ হলেও করতে পারবে। সো আমরা জনগণ লুজ আউট করছি না? তো এখানে ২ টা অ্যাসপেক্ট। একটা হচ্ছে যে জনগণের কাছে কেন গেলাম? যেমন আপনার ঐকমত্য কমিশনের যখন মিটিংটা হলো, এখানে তো আপনার শুধু রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। কিন্তু যেই মানুষটা রাজনৈতিক দলের সদস্য না বা সাপোর্টার হয় না, তার প্রতিনিধি কে? তার তো কোনো প্রতিনিধি ছিল না। তো আমার গণভোটে যাওয়াটা এটা হচ্ছে শুধু এই সাধারণ মানুষকে এই অপশনটা দেওয়া। না হলে হচ্ছে এটা এলিট সেটেলমেন্ট হয়ে যায়। যেই গণভোট জাতীয় নির্বাচনের দিনে হয় সেই গণভোটের তো কোনো ভ্যালু নেই। এটা হলে ১ বছর আগে হয়ে যেতে পারত। এটা ৩ মাসের মাথায় হয়ে যেতে পারত। সংস্কার কমিশন তো কম্পাইল করে তাদের প্রস্তাবটা আমার মনে হয় ফেব্রুয়ারি বা মার্চে দিল। তারপর হচ্ছে ৩-৪ না প্রায় ৬ মাস মতো ঐকমত্য বিভিন্ন হইল। আমার মনে হয় সবথেকে ভালো হতো যদি সেই সময়টা গণভোট আয়োজন হইতো। ধরেন ২ টা, এক হচ্ছে সংস্কার প্রস্তাব আপনি মানেন কিনা, আর আপনি এই যে ইউনুস গভর্নমেন্টকে এটি ইমপ্লিমেন্ট করার রাইট দেন কিনা। এরকম একটা গণভোট হয়ে যেতে পারত। এক্সাক্টলি। দেন ধরেন ইউনুস সরকারের ১ বা ১.৫ বছর একটা ম্যান্ডেট থাকতো। তারা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা গুলো করতো। দেন আমরা নির্বাচন এটা সবথেকে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে এটা সবথেকে আইডিয়াল কেস হইতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আপনি খেয়াল করে দেখছেন যে নানান সময় বলছে ইউনূস যখন ছাত্রদের ডেকে পাঠাইতো তখন ওর এনসিপি ফর্ম করে নাই। তখন এই ছাত্র ইউনিয়ন বলেন বা ছাত্রদল এরা খুব আক্ষেপ ছিল যে বৈষম্য বিরোধীকে কেন খালি ডাকছে। বিকজ বৈষম্য বিরোধী ওয়াজ নট ফ্রম আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করত। দিস গণঅভ্যুত্থান ওয়াজ নট ফ্রম মানে এনি পলিটিক্যাল পার্টি। সো যখনই সেটা পলিটিক্যাল পার্টি এবং এলিট সেটেলমেন্টের ভিত্তিতে ঢুকায় দেওয়া হলো এবং তাদের সাথে কনসাল্ট করার জন্য ঐকমত্যের জন্য ৬ মাস সময় নষ্ট করা হলো মানে হচ্ছে ইটস গন। কারণ জনগণের থেকে সরায় নিয়ে যাওয়া হয়েছে। ওটাই অফিসিয়ালি প্রতিবিপ্লব যেটা ফরহাদ মোজাহির বারবার বলতো ওই প্রতিবিপ্লবটা অফিসিয়ালি হয়ে গেল তখনই। সো যাই হোক অনেক আক্ষেপের কথা বললাম। এখন চুলচেরা বাদ দিয়ে আসলে যেটা এখন যে অবস্থা আছে সেখান থেকে সামনে কিভাবে আগানো যায় সেটা নিয়ে আলাপ করি। নানান সময়েই বিভিন্ন ডিপ্লোম্যাটিক সার্কেলে মানুষজন আমাকে বলে যে, "আমাদের ইউএন নিয়ে কথা বলতে হবে। ইউএন এর কোনো পাওয়ার না থাকুক।" ট্রাম্প যেমন বলছে ৬ মাসের মধ্যে ইউএন দেউলিয়া হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো তারপরেও যারা আমরা ছোট মানুষ আছি, ছোট দেশ আছি তাদেরকে ইউএন নিয়ে কথা বলতে হবে। বিকজ দ্যাটস দ্য অনলি ওয়ে টু মুভ ফরওয়ার্ড। তো সে একইভাবে আমরা নাগরিকরা এখন বলি যে, "কিছু তো হয় নাই। এই অবস্থা থেকে একটু বেটার কিভাবে হইতে পারি?" সেটার জন্য হচ্ছে নির্বাচনী ইশতেহারগুলো নিয়ে আলোচনা। এখন আপনি বলেন, আপনি তো নিজে এনসিপির ইশতেহারটা লিখছেন বেসিক্যালি এবং আচ্ছা ওই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা শুনতে চাই। আপনি তো মাঝখানে যখন এনসিপি এবং জামাতে অ্যালায়েন্সে হলো, ফেসবুকে অনেক কিছু দেখলাম যে আপনি সবার মতোই খুব চেঁচাচ্ছিলেন। হ্যাঁ, কেন বেইমানিটা হইলো? ৩০০ আসন থেকে ৩০ টা আসন হলো। এটা তো বেইমানি কাইন্ডা। এখন এটা তো আপনার ওই সময়টাতে আমি এনসিপির ডায়াসপোরাতে যুক্ত ছিলাম। সো এনসিপি যে আপনার ডিসিশন মেকিং বডি, এটার সাথে হচ্ছে আমার কোনো আসলে ইনভলভমেন্ট ছিল না। তো এখন তারা ডিসিশন নিছে এবং আমি আসলে ডিসিশনটাতে খুশিও ছিলাম না। এজন্য হচ্ছে আর আরেকটা যেটা হচ্ছে এনসিপি আমার কাজ না আপনি থেকে গেলেন কেন? যারারা বের হয়ে গেল আপনি থেকে এনসিপির যেই টিমের সাথে আমার আসলে কাজ সেটা হচ্ছে এনসিপি পলিসি টিম এবং এনসিপির পলিসি টিম যে পলিসি টিমের বেশিরভাগ মানুষই আমরা অলরেডি কিন্তু ইশতেহার তৈরি করতেছিলাম। আমাদের বাই আপনার ডিসেম্বর ২০-২২ তারিখের দিকে মোটামুটি একটা ফার্স্ট ড্রাফট ছোট একটা ফার্স্ট ড্রাফট রেডি ছিল। তারপর পলিসি টিমের লোকজন আসলে হয়ে গেলেন। আমি দেখলাম যে এখানে তো আমার যে টিমের সাথে কাজ করি তারাও নাই। আর ২ হচ্ছে এই যে ডিসিশনটা নিল, ডিসিশনের তো আর আমি তো কনসাল্ট করি আমার সাথে আর কনসাল্ট করা হয় নাই। কারণ ডিসিশন তো পলিটিক্যাল বডি। সো আমি শুধু এই ডিসিশনে কেন হব? আর আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে যে এনসিপি আলাদা নির্বাচন করে তারা সিট-টিট না পাইলেও মানে তাদের টিকে থাকা উচিত। তো ওইটা থেকে আমি হচ্ছে আমার ডায়াসপোরার যে পদ ওটা হচ্ছে আমি ছেড়ে দেই, পদত্যাগ করি। এরপরে আ আর যেটা বললাম আমার তো আগেই টিকিট কাটা ছিল। আমার ইচ্ছা ছিল যে দেশে এসে ক্যাম্পেইন করব। তো ডিসিশন নিলাম ওকে তো দেশে তো টিকিট তো কাটাই যে ঘুরবো ফিরবো, খাবো-দাবো। তো দেশে আসলাম ২ দিন ঘুমাইলাম। এরপর হচ্ছে আমাকে নাহিদ, আসিফ ২ জনই হচ্ছে আলাদাভাবে কনট্যাক্ট করলো দিশা পাল। তিনি হচ্ছে আমার সাথে অনেকক্ষণ কথা বললেন। কারণ ওদের দেশে আসার পরে ওকে। এবং এর আগেও উনারা বলতেছিলেন যে, "আপনি আসলে একটু দেখা করব" এই সেই। তো এরপরে হচ্ছে উনাদের সাথে কথাবার্তা বলার পরে আমি মোটামুটি কনভিন্স হই যে আসলে যে আমাকে ইশতেহারটার মাধ্যমে আমরা যে পার্টিতে স্বাতন্ত্র্য বা স্বকীয়তা এটা আমরা বজায় রাখবো এবং আমাকে ওই অথরিটিটাই দেওয়া হয়েছে যে এটার দায়িত্ব নেওয়ার জন্য। দেন আমি কনভিন্স হই এবং আমি আমার মতো টিম রেডি করি। তারপর হচ্ছে আমি আই থিংক ১৪ তারিখ আবার ইশতেহার উপকমিটিটা গঠন করা তখন আমি এটার দায়িত্ব নিই। হয় না যে ছেলে বুকে গেছে। কিন্তু আমরা তো পেটের ছেলে। হ্যাঁ, মানে কি ফেলে তো দেয়া যায় না। আচ্ছা অনেকেই এটা বলছি যে
আমি টক্সিক রিলেশনশিপ উইথ এনসিপি যে একে খুব মানে অনেক গ্রিভেন্স আছে কিন্তু ছেড়ে যেতে পারতেছি না। হ্যাঁ, কারণ আর একটাই ছেলে আছে তো হ্যাঁ, বন্ধুগুলো তো হয়ে ওঠে নাই। ইশতেহারের আলাপে চলে আসি। ম্যানিফেস্টোগুলো কে কি করলেন? আপনার ইশতেহারের সবচেয়ে বেশি আপনি যেটা মনে করেন যে সবচেয়ে কার্যকর বাংলাদেশের মানুষের জন্য, যেটা হয়তো মানুষ ওরকম হাইলাইট পায় নাই। সো জনগণকে একটু বলেন যে এনসিপি ইশতেহারে কি আছে? যদি একটা হাইলাইট বলি, জাস্ট একটা প্রজেক্ট, আমি বলবো এটা হচ্ছে ব্যাচেলর পর্যায়ে ৬ মাসের ম্যান্ডেটরি ইন্টার্নশিপ। এটা হচ্ছে এখন আপনার ব্যাচেলর্স পড়তে আসলে যেকোনো সাবজেক্টে যেকোনো সাবজেক্টে ইন্টার্নশিপ, বা যদি এটা থিওরিটিক্যাল সাবজেক্টে রিসার্চে যেতে চায় তাহলে হচ্ছে ৬ মাসের থিসিস রিসার্চ। তো এখন যেটা হয় যে আপনার ইউনিভার্সিটিগুলো, আমার এক বড় ভাই বলছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি তো নাই, বাংলাদেশে হচ্ছে বড়দের কিন্ডারগার্টেন, যেটা হচ্ছে আমি এগ্রি করি। কারণ শুধু কোর্স ওয়ার্ক হয় আপনার। আপনি কিন্তু বাংলাদেশে আন্ডারগ্রেড করেন নাই না? আমি ১ বছর বাংলাদেশে পড়ালেখা করছি কোথায় করছেন? ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে। তো ওটা কিন্ডারগার্টেন ছিল। আমার মনে হয়েছে কিন্ডারগার্টেন নয়। আমার মনে হয় আমার কলেজ লাইফ এর থেকে আমার বেশি আমাকে শিখাইছে। ব্যাকগ্রাউন্ডে চলে আসি। কলেজ কোথায় ছিল? স্কুল নটরডেম কলেজে। নর্ডেম কলেজ, স্কুল ছিল পটুয়াখালীতে, পটুয়াখালী সরকারি জুবলি, মানে বেসিক্যালি আপনার জেলা স্কুল। জেলা স্কুল, বুঝতে পারছি। তো আমার মনে হচ্ছে যে কলেজে আমার লার্নিং এনভায়রনমেন্ট আরো বেটার ছিল। কারণ ইউনিভার্সিটিতে, এবং আমি অন্য আমার ফ্রেন্ডরা যারা দেশে পড়ছে তাদের সাথে আমাদের একই এই কনভারসেশনটা হয়েছে যে তারা শুধু কোর্স ওয়ার্ক করছে, আপনার পুরোনো বছরের প্রশ্ন সলভ করছে, পরীক্ষা দিছে, দ্যাটস ইট। ২-১টা জায়গায় হচ্ছে হয়তো টিম ক্রিয়েটেড প্রজেক্ট বা কিছু ছিল। আপনি তো এলিট ছিলেন ভাই। আপনি তো নর্ডেম হচ্ছে বাংলাদেশের ছেলেদের বেস্ট কলেজ, রাইট? এবং সেটার সাথে যদি আপনি বাকিগুলো কম্পেয়ার করতেন পাবলিক ভার্সিটির কি হয়? আ ফেয়ার কোয়েশ্চেন, ফেয়ার কোয়েশ্চেন, বাট ইভেন আপনি যদি ধরেন যে কারিকুলাম, ধরেন এইচএসসি কারিকুলাম বা কোয়েশ্চেন, এটাও আমার মনে হয়েছে যে ইউনিভার্সিটির কোর্স এবং কোয়েশ্চেন থেকে বেটার। যেমন ইউনিভার্সিটিতে একটা খুবই চল ছিল যে পরীক্ষার আগে যে পিএল, একটা পরীক্ষার লিভ, প্রিপারেটরি লিভ দেয়। তো সারা বছর আসলে তেমন কেউ পড়ালেখা করে না, যেহেতু হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নাই। ওই পরীক্ষার আগের লিভে তারা হচ্ছে অনেকে বইও কিনে না। ওই যে যেটা বলে যে চোথা বলে আরকি। ওই চোথা পড়ে আগের ৩-৪ বছরের প্রশ্ন সলভ করে এবং ওই প্রশ্নই ঘুরে ফিরে আসে। যেমন স্ট্যাটিস্টিক্স করছে, ধরেন ডেটা ওই একই ডেটা, মানে ডেটাটাও চেঞ্জ করা হয়নি। ২ বছর আগে যেটাটা ওই একই ডেটা চলে আসে। তো ওই অ্যাসপেক্ট থেকে বলতেছি যে আ আমাদের ইন জেনারেল আপনার ইউনিভার্সিটিগুলোর শিক্ষা মানে খুবই খারাপ। প্রাইভেট গুলো মোটামুটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি প্রাইভেট গুলো হচ্ছে অনেক মানে ফার বেটার আমি বলব আমার অপিনিয়ন। সব না। মানে Not South, yeah. প্রাইভেট গুলো আরকি, ধরেন ব্র্যাক বা এনএসইউ এরকম। তো সরকারি জায়গাগুলোতে যেটা হচ্ছে যে একে তো তারা শিখতেছে জাস্ট সার্টিফিকেশনের জন্য, তারা মুখস্থ করে আ পাস করে যাচ্ছে। কিন্তু তারপর তারা যখন জব ফিল্ডে যায়, এক হচ্ছে তারা রিলেভেন্ট জবই খুঁজে পায় না। তো জবে গেলে তারা বলে যে অভিজ্ঞতা নেই। নেটওয়ার্ক কিন্তু নাই। তো এইখানে আমরা যখন বলতেছি ৬ মাস তার ইন্টার্নশিপ করতে হবে। কোথায় করবে? তো যদি সে ধরেন শুধু থিওরিটিক্যাল সাবজেক্ট হয়, ধরেন ম্যাথ বা ফিজিক্স, বা সে হচ্ছে তখন ৬ মাসে একটা থিসিস রিসার্চ করবে। এটা হচ্ছে আপনার একটা টিচারের আন্ডারে। আর তাটা যদি মোর প্র্যাকটিক্যাল হয়, যেমন ধরেন কেউ যদি ধরেন ফাইন্যান্সে সে আপনার ব্যাচেলার্স করতেছে। সেক্ষেত্রে তার কয়েকটা সুযোগ আছে। আ ১ম আমরা ইউনিভার্সিটির মধ্যে কিছু সুযোগ দিব। যেমন যারা থিসিস করতে তার জন্য ইউনিভার্সিটির মধ্যে কিছু সুযোগ থাকবে। আবার ইউনিভার্সিটির যে প্রশাসনিক বিল্ডিং, আবার সেখানে কিছু সুযোগের ব্যবস্থা হয় যেগুলো রিলেভেন্ট সাবজেক্ট। তারপর সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠান, সরকারের তো সব সাবজেক্ট এরিয়াতেই প্রতিষ্ঠান আছে। সেইখানে আমরা এই ইন্টার্নশিপ গুলার সুযোগ করব। যেমন ধরেন যিনি হচ্ছে ওই যেটা বললাম ফাইন্যান্স তার জন্য হচ্ছে ধরেন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, এখানে কিছু তার জন্য ইন্টার্নশিপ পজিশন থাকবে ৬ মাসের। হ্যাঁ, ইউনিভার্সিটি বলতে বা আন্ডারগ্রেড বলতে কি আপনি জাস্ট পাবলিক ভার্সিটি গুলো বোঝাচ্ছেন নাকি প্রাইভেটও ইনক্লুডেড? আমরা শুরু করতে চাচ্ছি, আ এটা তো স্টেপ বাই স্টেপ করে শুরু করতে চাচ্ছি অন্তত বড় প্রাইভেট ভার্সিটি গুলো থেকে। এরপর হচ্ছে আমরা ধীরে, ধীরে এটা প্রাইভেট ভার্সিটি থেকে তারপর পাবলিক। না সরি, বড় পাবলিক গুলো থেকে, এবং বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এরকম এখানে শুরু করতে যাচ্ছি। দেখি আমরা কিভাবে যাই। এরপর আমাদের লং টার্ম গোল হচ্ছে সবার জন্য এটা ম্যান্ডেটরি করা। আমি যেখানটায় দেখতে পাচ্ছি না জিনিসটা, যে বাংলাদেশের আসলে 80-90% মানুষই আমার জানা মতে উন্মুক্ত এবং ন্যাশনাল ভার্সিটিতে পড়ে। সো আন্ডারগ্রেড তো ওরাও করছে। হ্যাঁ। সো এই এত মানুষকে চাকরি দিবেন কোত্থেকে? মানে ইন্টার্নদের যে ৬ মাস দিতে পারত তাহলে তো কোটা আন্দোলন হইতো না। ইউর রাইট। তো এখানে ২ টা অ্যাসপেক্ট। এক হচ্ছে প্রতি বছর আমাদের স্ট্যাটটা হচ্ছে প্রতি বছর প্রায় ১০ লাখ মতো স্টুডেন্ট হচ্ছে গ্র্যাজুয়েট করে ইউনিভার্সিটি থেকে। তার মানে ৬ হলে আপনার এট টাইম আপনার ৫ লাখের আপনার চাকরি দরকার। আ আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বলেছি যে তাদেরকে, যেহেতু তারা ইন্টার্নশিপ করতেছে তার সেলারিটা কিন্তু কম। তার যেহেতু সে
অ্যাপ্রেন্টিসশিপের স্যালারি পাবে। সো মিনিমাম এটা আবার অন্য দফায় আমি বলছি যে ১০০ টাকা ঘন্টায় মিনিমাম হচ্ছে হবে মিনিমাম ১০০ টাকা। আর তো যারা অ্যাপ্রেন্টিস তাদের হবে ৬০ টাকা মতো। তার মানে তার মানে হচ্ছে তার মাসে তার স্যালারি হচ্ছে ১০,০০০ টাকার মতো। তো কোম্পানিগুলোর জন্য ইনসেন্টিভ হচ্ছে তারা কিন্তু কম খরচে আপনার ইউনিভার্সিটির ভালো, ভালো এই যে ইয়াং টেক সাভি লোকজনকে পাচ্ছে। আর ওখানে আমরা কোম্পানিগুলোকে একটা ইনসেন্টিভ দিব। আমরা ২ টা জিনিস চিন্তা করছি। এক হচ্ছে ইন্টার্ন নিলে ইন্টার্ন যে তার স্যালারি এই যে ১০,০০০ টাকা মতো স্যালারি তারা দিল। এটাতে সরকার থেকে একটা ভর্তুকির ব্যবস্থা। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করা। মানে ট্যাক্স পেয়ারদের থেকে ভর্তুকির ব্যবস্থা। হ্যাঁ, হ্যাঁ, মানে তো ওই কোম্পানিকে একটা ট্যাক্স বেনিফিট দেয়া যেতে পারে বা হচ্ছে ওখানে একটা পার্সেন্টেজ সরকার দিতে পারে ভাতা হিসেবে। আর 2nd অপশনটা হচ্ছে যেমন আপনি জানেন যে বড়, বড় প্রতিষ্ঠানের স্পেশালি ব্যাংকগুলোতে তাদের কিন্তু একটা ম্যান্ডেটরি থাকে যে সোশ্যাল কন্ট্রিবিউশন এর একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আমরা এইটা হচ্ছে চিন্তা করছি যে সার্টেন সাইজের থেকে যদি বড় কোম্পানি হয়, ধরেন ২০০ বা ৫০০ এমপ্লয়ি থেকে বড় কোম্পানি, সেক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্ট আমরা ম্যান্ডেটরি করে দিতে পারি যে এত হচ্ছে তাদের ইন্টার্ন নিতে হবে। এবং ইন্টার্ন নেওয়ার সিস্টেমটা কিন্তু মানে আনহার্ড অফ না। এটা হচ্ছে ইউরোপে বিশেষ করে এটা হচ্ছে খুবই প্রচলিত। তাদের হচ্ছে এরকম যেটা বলে যে আপনার ইউরোপের এস হায়ার এডুকেশন তো বলোনিয়া প্রসেসের আন্ডারে। ওখানে হচ্ছে এটা ম্যান্ডেটরি যে সার্টেন অ্যামাউন্ট অফ ক্রেডিট আওয়ার তার একজনের ব্যাচেলর পাস করতে আপনার লাগবে। তো আমরা ওই সিস্টেমে যাচ্ছি। বাট অফকোর্স আপনার যখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইনক্লুড করতে যাবো তখন আমাদের আরেকটু বেশি হার্ডেল করতে হবে। বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আবার অন্য প্ল্যান আছে। আইডিয়াটা খুবই ভালো এবং এটা শর্ট টাইম প্যাচ হিসেবে ভালো। একটা ইলেকশনের ম্যানিফেস্ট হিসেবে ভালো যে আমরা শুরুটা করলাম এটা, পরেরটা পরে দেখব। আরো রিসার্চ করে দেখব। কিন্তু বাংলাদেশে যে স্টার্টআপ গুলো আছে বেসিক্যালি সবগুলো কিন্তু ইন্টারনেট পয়সায় চলে। কারণ কেউ বেতন দেয় না। ওই ৳৭,০০০ বেতন দেয়, ৳৬,০০০ বেতন দেয় এবং বড়, বড় মানে think tank যেগুলো আছে সেগুলো এই ৳৬,০০০-৭,০০০ বেতন। দেখবেন যে মানুষ একটা আ প্রাডো গাড়িতে এসে থামে বা ল্যান্ড ক্রুজার এ থামে কিন্তু ৳৭,০০০ বেতন নিয়ে যায় ইউপি থেকে পাস করে। হ্যাঁ, মানে তো ওই জিনিসটাই আমরা একটু ফর্মালাইজ করতে চাচ্ছি। তারা যে ইন্টার্নশিপটা করলো, যেমন ইন্টার্নশিপটা করলো এটা শুধু সিভিতে লেখা। বাট তার কিন্তু কোনো ফর্মাল রেকগনিশন নাই ওরকম। বাট এই সিস্টেম আন্ডারে তখন তার ধরেন ট্রান্সক্রিপ্টে লেখা থাকবে সে ইন্টার্নশিপ থেকে আপনার I don't know আপনার ধরেন এই যে ১৫ ক্রেডিট পাইছে। খুব ভাল লাগছে ভাই। কিন্তু একটু বলেন যে আসলে আমাদের দেশের ইকোনমির যে মেইন সমস্যাটা, বেকারত্ব সমস্যার কারণ হচ্ছে জব ক্রিয়েশন করা সম্ভব না। সো হাউ ডু উই সলভ ইট? ওইটার একটা আনসার হচ্ছে এখানে। যেহেতু আমরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করার আগেই এই যে আপনার ছেলেমেয়েরা একটা জব এক্সপেরিয়েন্স মোটামুটি পেয়ে গেল। একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স পেয়ে গেল যে অ্যাকচুয়ালি ধরেন আপনার একটা অফিস কিভাবে কাজ করে। আর সেকেন্ড হচ্ছে নেটওয়ার্কিং। আপনি কি জানেন যে এইটার পরে আসলে আসল প্র্যাকটিসে কি হয়? আসল প্র্যাকটিসে হচ্ছে এই যে ৬ মাসের একটা এক্সপেরিয়েন্স তারপরে যারা প্রাডো গাড়িতে এসে থামে তারা বাইরে চলে যায়। আর যারা ৳১০,০০০ র কাজ করতো তারা পরে ৳৬,০০০ র কাজ করে, ৳৫,০০০ কাজ করে, নাহলে মুদির দোকানে বসে যায়। মানে সেটাও হয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সাইড যে আপনার ওই তবে একটু মানে আমি পচাচ্ছি না ভাই, কিন্তু দ্যাটস আ ফ্যাক্ট। সিউর এটা হলো তাই আসলে আপনার প্র্যাকটিক্যাল প্রবলেম। কারণ এটা আমরা করতে গেলে তখন আসলে আরো আ আপনার বোঝা যাবে। এটা হচ্ছে একটা সাইড। আর সেকেন্ড আমরা যে জিনিসটা আসলে বুঝ ব ব বড় বুঝতে চাচ্ছি আমাদের ইকোনমির যে জব ক্রিয়েশন সাইডে আমাদের যেটা বড় প্রবলেম আমরা মনে করি যে স্কিলের সাথে আমরা আসলে কানেক্ট করতে পারি না। আর হচ্ছে ২ হচ্ছে স্কিল আ এক হচ্ছে স্কিল শেখানো যায়। যেমন আপনি বলতেছিলেন যে যারা প্রাইভেট সরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসে, তাদের অবস্থাটা আরো বেশি খারাপ যে তাদের অ্যাকচুয়ালি কোনো আপনার স্কিল সেট মানে অনার্স পাস করা মানুষজনকে দেখি যে তারা বাংলা ঠিক করে লিখতে পারে না। মানে পড়তেও পারে না। এক্সাক্টলি আর ইংলিশ তো বাদই দেন আপনি, তাই না? তো আমরা এখানে বলতেছিলাম যে প্রায় এখানে আমরা একদম ফোকাসড স্কিল ৩ থেকে ৬ মাসের স্কিলড আপনার কোর্স আমরা শুরু করব। যেমন ধরেন প্রফেশনাল ইংলিশ, প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট, ধরেন আইটি, বেসিক আইটি এই টাইপের ওইটা হচ্ছে তাদের একটা সফট তারপরে ধরেন আম বেসিক এডিটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এই টাইপের বেসিক স্কিল যেটা তাদেরকে অন্য তারা যদি জবে যাইতে চায় মানে ছোটখাটো বা তারা একটা উদ্যোক্তাও যদি হইতে চায়, সেক্ষেত্রে তারা একটা বুস্ট দিবে। বাট এগুলো শুড প্যাচ আপ ইন এ সেন্স। খুবই প্যাচ-আপ, কারণ আমি এটা বলতেই চাই যে এটা ২০২৬ এ বলার দরকার ছিল না। এটা ২০১৬ তে হলে ঠিক ছিল। এক্সাক্টলি। কারণ এখন এআই থাকার কারণে ইংলিশ শেখার আর প্রয়োজন নেই। ফ্যাক্ট কমিউনিকেশনটা আসল জিনিস। কমিউনিকেশন করতে হলে আপনার ইংলিশ পারতে হবে, অন্য কথা নেই। একইভাবে ওই যে ভিডিও এডিটিং এর কথা বলছেন এগুলা আমি কয়েকদিন আগে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রোগ্রামে গেছিলাম। তো ওখানে বলছে যে ক্রিয়েটর ইকোনমিক সাউথ কোরিয়া যদি পারে আমরা কেন পারব না? তারা কমেন্ট বলছেন। খুব শুনতে ভাল লাগছে। কিন্তু ওটা ছিল আগে। এখনকার বিশ্বে এআই এর যুগে এটার প্রয়োজন নেই। এখানে আমরা যে জিনিসটা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছি বাংলাদেশে আপনার এখন একটু কম বাট ওই যে মানুষের একটা সার্টিফিকেটের একটা লাগে যে ওই সার্টিফিকেট আছে কিনা আপনার ওটা প্রুফ। সো ওইটার একটা প্যাচ আপ বাট যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমাদের ন্যাশনাল লেভেলে আপনার মাস এমপ্লয়মেন্ট এর জন্য আপনার বড়, বড় ইন্ডাস্ট্রি আসলে বসাইতে হবে।
এটা আসলে আমাদের তো এটার জন্য আমরা কয়েকটা সাইড হচ্ছে আমরা দেখতেছিলাম যে এক হচ্ছে আপনার লাইক ইঞ্জিনিয়ারিং যেমন বাংলাদেশে আপনি জানেন যে কদিন আগে লাইক ইঞ্জিনিয়ারিং বা হেভি ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি যেমন আম, কয়েক গত কয়েক বছরে আপনার ওই ইলেকট্রিক কারের কয়েকটা ফ্যাক্টরি আসছে, স্যামসাং এর থেকে কিছু হচ্ছে ফোনের ফ্যাক্টরি আসছে, এই টাইপের যে বড় ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট গুলো এবং বাংলাদেশে এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডের আপনি কিন্তু প্রচুর মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে বের হয় বা তাদের টেকনিক্যাল স্কিলস আছে পড়ে না বেরোলেও তাদেরকে হচ্ছে আমরা এখানে ফানেল করা দিয়ে আরেকটা সাইড আমরা দেখতে চাচ্ছি যে কৃষি কৃষি উদ্যোক্তা ব্যাপারটা মানে ট্র্যাডিশনাল কৃষি না। ধরেন যেমন গত কয়েক বছরে একটা সেক্টর খুবই বুম করছে যে ওই কোরবানি উপলক্ষে গরুর খামার দেওয়া বা অনেক হচ্ছে ফেসবুকে তারা হচ্ছে তাদের মাছের খামার আছে বা মাছের খামার আছে তারা জাস্ট হচ্ছে এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটা করে যে হাওর থেকে মাছ এনে দেওয়া, টেকনাফ থেকে আপনার রূপচাঁদা এনে দেওয়া। মিলম্যানে কাজ করে basically। হ্যাঁ, মানে এই যে আপনার উদ্যোক্তার আইডিয়াটা এইটাকে আমরা আর আর একটু ডেভেলপ করছি, এখানে আমরা আর একটু ফোকাস করতে চাই। থার্ড হচ্ছে কৃষি রিলেটেডই আপনার রপ্তানি, কৃষি পণ্যের রপ্তানি যেমন ধরেন ক্যান্ড প্রোডাক্ট বা ফ্রোজেন প্রোডাক্ট। যেমন আমি ইউরোপে আমরা কিন্তু মোটামুটি সবকিছু পাই বাংলাদেশে। কিন্তু দেখা যায় বাংলাদেশের যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে ধরেন হচ্ছে ফ্রোজেন মাছ, এটা পাওয়া যায় আর কিছু তাজা সবজি পাওয়া যায়। কিন্তু ক্যান্ড প্রোডাক্টের দিকে যদি যান এই প্রোডাক্ট ক্যান্ড বা প্যাকেজড এই জিনিসগুলো হচ্ছে মোস্টলি ইন্ডিয়ান। আমি বাংলাদেশ থেকে প্রতি বছর আড়ংয়ের মিষ্টি ক্যান নিয়ে যাই কারণ এটা হচ্ছে পাওয়া যায় না। But ওখানে দেখা যায় আমরা হলদিরামের মিষ্টিটা পাই যেটা ইন্ডিয়া থেকে আসতেছে। সো এইখানে যে একটা গ্যাপ সিমিলার হচ্ছে ধরেন হচ্ছে ওই ক্যান্ড ফ্রুট। ইন্ডিয়া কিন্তু আপনার ওই বিফ এক্সপোর্টে ওয়ার্ল্ডের সম্ভবত নাম্বার 1 হতে পারে। ঠিক আছে? বা এট লিস্ট ওয়ান অফ দ্য টপ এবং এদের বিফ এক্সপোর্টটা যায় হচ্ছে আপনার ওই মিডল ইস্টের দিকে। কিন্তু এই জায়গাটা তো বাংলাদেশও নিতে পারে। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারিনি। বাংলাদেশে শুধুমাত্র এই টাইপের একটাই খুব ভালো আপনার এক্সপোর্ট হয় সেটা হচ্ছে চিংড়ি। তো এই জায়গাটাতে আমরা এক্সপোর্টমুখী কৃষি পণ্যের যে প্রক্রিয়াজাত এই ইন্ডাস্ট্রি এটা ভালো লাগছে কারণ এটা আসলে ফিজিবল হইতে পারে। কারণ এখানে একটা বাজার আছে। যদি আমরা কিউসি রাখতে পারি, কোয়ালিটির অ্যাসুরেন্স দিতে পারি তাহলে সম্ভব। যেই পলিসিগুলো আমি যতখানি দেখলাম ইনক্লুডিং এনসিপি সবগুলো হচ্ছে এখন থেকে অ্যাটলিস্ট 5 বছর আগের। এই 23 সাল থেকে যে এর কারণে ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং গ্লোবালি বলা হচ্ছে যে 27, 28, 29 নাগাদ 50-60% জব চলে যাবে, সেটার মাথায় নিয়ে কেউ চিন্তা করছেন। আপনি যেমন এই লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন, সো যেগুলো এগুলোর ব্যাকডেটেড স্কিল এগুলোর প্রয়োজন নেই মানুষের। শুভ স্পেশালি এ নিয়ে আরেকটা যেটা বড় আমাদের জন্য একটা বড় হবে যে আমরা কিন্তু সবসময় যখন যারা ব্যাচেলর পাশ করে ইউনিভার্সিটি তারা সবাই কিন্তু এক্সপেক্ট করে তারা একটা অফিস জব করবে, ডেস্ক জব যেটা। এআই এখন যে পর্যায়ে চলে আসছে আপনি ধরেন রোবোটিক্স ধরেন গত রোবোটিক্স হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং জবগুলোকে চেঞ্জ করছে। তো এখন এআই যেখানে চলে আসছে আপনার কিন্তু ডেস্ক জবগুলো কিন্তু চলে যাবে। গেছে তো অলরেডি। অলরেডি চলে গেছে তাই না? এখন তো আপনার একটা ডকুমেন্ট এডিট করতে আপনার মানে একজন কেরানিকে বলতে হয় এটা করে দাও। আপনি জাস্ট ChatGPT জিজ্ঞেস করেন। তো এইখানে আমরা একটা বড় সংকট দেখতে পেতেছি যে আগামী কয়েক বছরে আপনার সরকারি যে এত ডেস্ক জবের যে এত আমরা না এটা রিলেটেড হয়ে যাবে যে শুধু বেতন দিতে হবে যেটা আমরা রিপ্লেস করতে পারি। তো এইখানে হচ্ছে আমাদের আমরা একটা বড় ফোকাস আছে যে এআই যে স্কিলগুলোকে অবসলিউট করে দিচ্ছে এদেরকে নিয়ে আমরা কি করব? সো এইখানে হচ্ছে আমরা ফোকাস করতেছি তাদের কোথায় শিফট করা যায়। যেমন মোর সার্ভিস সেক্টরের দিকে শিফট করে নিয়ে যাওয়া। যেমন একটা উদাহরণ যদি দেই, ইউনিট গভর্নমেন্ট আসার পরে তারা হচ্ছে ৬টা নাগরিক সেবা কেন্দ্র টাইপ পাইলট সেবাটা তৈরি করছে। যেখানে ধরেন বাংলাদেশে এখন তো সবার ওই ডিজিটাল স্কিল তো ভালো না। এখন কিন্তু মোটামুটি সরকারি প্রায় সব সেবাই হচ্ছে অনলাইনে করা যায়, মানে এপ্লাই করা যায়। বাট হয় কেউ জানে না আর ২ হচ্ছে অনলাইনে করলে বলে যে আবার ডকুমেন্ট নিয়ে আসেন হ্যান-ত্যান এবং তারপর অফিসে তারা ঘুরে। তো তারা যেটা করছে ৬টা এরকম করছে যেখানে আপনি যেয়ে ওখানে একজন আপনার ওই টেক সেভি একজন বসা থাকবে। সে হচ্ছে আপনার কাজটা করে দিবে। তো আপনি তাকে হচ্ছে পার সার্ভিস ৳৫০ মতো একটা দিবেন। তো আমরা এটাই সার্ভিস সেক্টর। এই জবটা হয়তো আপনার এআই এখনো রিপ্লেস করবে না। কারণ যেহেতু আপনার একটা হিউম্যান ইন্টারেকশন এর দরকার আছে। সো আমরা একটা প্রপোজাল দিয়েছি যে সারা দেশে এটা আমরা প্রত্যেকটা উপজেলায় এটা করতে চাই যে এখন ৬টা আছে এটা আমরা ৫০০টা উপজেলা সরি মানে ৫০০টা আমরা করতে চাই সারা দেশে এরকম। এটা একটা বেশ সুন্দর। কোর্টের সামনে যে আগে টাইপিস্ট বসতো না এখনো বসে বোধহয় ওই টাইপের একটা জিনিস যে একজন টেক সেভি থাকবে সে সব কিছু করে দিল। হ্যাঁ, মানে আপনার আ চাইলে আপনি নিজেই এটা বাসায় বসে করতে পারেন বা যদি আপনি পারেন না সে হচ্ছে টেক সেভি আপনি তাকে বলবেন যে আমার এই যে পাসপোর্টে আবেদন করা দরকার। আপনি ডকুমেন্ট নিয়ে সে করে দিল। তো আপনি তাকে বেতন দিলেন। একটা ফি দিলেন। মানে ট্যাক্স ফাইলও তো আমরা পয়সা দিয়ে করি না, নিজে তো করতে পারি। এক্সাক্টলি আপনি তাকে একটা ফি দিলেন ঘুষ না দিয়ে। যেটা হচ্ছে বড় ইম্পোর্টেন্ট। আপনার তখন যে হচ্ছে অফিসে ঘুষ দিতে হয়, আপনি ঘুষটা দিয়ে তাকে ফি দিলেন, আপনি সেটা ফি বিনিময়ে কাজটা করে দিল।
তো এই নাগরিক সেবা কেন্দ্র এটা অলরেডি কয়েকটা আছে, আমরা এটা সারা দেশে এটা ইমপ্লিমেন্ট করছি। মূল আমার গ্রিভেন্সের জায়গাটা বাংলাদেশ এখন যে জাংচারে দাঁড়ায় আছে, গ্লোবালি তো জিওপলিটিক্যাল যে সিচুয়েশন এবং টেকনোলজির জন্য আপনি তো জানেন যে চায়না এবং আমেরিকার চিপ ওয়ার চলতেছে, বা এআই কে আগে এই যে এআই ডেভেলপ করতে পারে, এই ওয়ারটা চলছে বহুদিন ধরে, কারণ যে আগে করবে সেই মোটামুটি জিতে গেছে। এইরকম একটা জায়গায় দাঁড়ায় এখন থেকে 5 বছর পরের ভিশনটা যে লিডার দেখতে পাবে না, সে যদি এখন থেকে 50 বছর, 30 বছর, 5 বছর আগের বা 1 বছর আগের চিন্তাটা করেও পরের ইশতেহারটা সাজায়, সেটা অবসোলিট এবং সেটা আমাদের বিশ্ববাজারে না, দেশের মধ্যে টিকে থাকতে দেবে না। তারপরে যেটা হবে, জেনোসাইডের মধ্যে আমরা পড়ে যাব। হ্যাঁ, মানে আমাদের সমস্যা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা এখন একটা ক্যাচ আপ গেমের মধ্যেই আছি। মানে ওয়ার্ল্ড যেখানে গেছে আমরা এখনো যাইতেই পারিনি যে আমরা সামনে চিন্তা করব। তো আমরা এই ইশতেহারটা মাথায় আমরা করছি আসলে ৫ বছরের মাথায় রেখে। কারণ এটা নির্বাচনী ইশতেহার তো। তো আমরা এই টাইপের বড় লং টার্ম ব্যাপার-স্যাপার আমরা আবার ওই পার্টির ম্যানিফেস্টোতে আমরা সেখানে বলছি যে আসলে লং টার্ম ভিশন আমরা বাংলাদেশে কোথায় দেখি। তো এই ইশতেহারটা হচ্ছে আসলে ৫ বছর মেয়াদি। তো আমরা টাইমলাইন দিচ্ছি সবকিছু ৫ বছর, বাজেটও দিচ্ছি সবকিছু 5 বছর। আপনারা কি একটা বাংলা এলএলএম বানাবেন বাংলাদেশের মধ্যে? এটা খুব দরকার কিন্তু। স্পেশালি বাংলাদেশ তো হচ্ছে মেজরিটি মুসলিমের দেশ, এবং আপনি যেকোনো এটা জানেন তো বোধহয় যে যতগুলো এআই আছে, ইভেন ডিপসিক, সবগুলোরই ট্রেনিং ডেটা ইসরায়েল থেকে হয়ে আসে, এবং আ খুবই অ্যান্টি ইসলামিক একটা বায়াস আছে। সো ইনফরমেশন অনেক বেশি কিউরেটেডও আমি বলব না, এটা মানে অ্যান্ড ডিসইনফরমেশন এর মতো। স্যার, আপনি যদি জিজ্ঞেস করেন একটা এআইকে যে আম ওয়ার্ল্ডের হিস্ট্রিতে সবচেয়ে ভালো মানুষগুলোর লিস্ট দাও, সেটার মধ্যে আপনার ধরেন উমরের নাম আসবে, মুহাম্মদের নাম আসবে না। আপনার ওই এটা তো আপনার ধরেন কি বলে মানে এআই তো এআই আপনি যা এটাতে ট্রেন করবেন এআই তো সেরকমই। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে সো অনলাইনেই তো আসলে এই প্রেজেন্সটা কম। সেটার জন্য আপনার নিজস্ব এলএলএম লাগবে। এর একটা কাজ আমি যতদূর জানি আইসিটি মিনিস্ট্রি থেকে একটা কাজ চলতেছে। আ একজন আছেন যে ওখানে একজন ভালো তার নাম হচ্ছে সুস্মিতা আসিফ। উনি অনেকদিন ধরে হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কাজ করতেছেন। আপনার ওই যে আপনারা ভয়েস রিকগনিশন নিয়ে এবং উনি এলএলএম এও কাজ করেন। একই উনারা একটা কাজ করতেছেন। নট সিউর এটা এলএলএম কিনা, যেমন ফর এক্সাম্পল আপনি খেয়াল করছেন কদিন আগে উনারা একটা প্রজেক্ট করছে যেটা বাংলা ওসিআর মনে হয় এই টাইপের। বাট এটাও ফর সিউর এটা আমরা মাথায় রাখবো। আমরা এমনিতে কম্পিউটেশনাল রিসার্চ এর কথা বলছি যে আমরা বাংলাদেশের আসলে যে ফাইন্যান্সিয়াল এবিলিটি বা রিসার্চ এবিলিটি আমাদের জন্য এখন বড়, বড় ল্যাব বসানো আসলে খুবই এক্সপেনসিভ এবং ল্যাবের যে স্কিল ওই টেকনিক্যাল স্কিল পাইতেও হচ্ছে অনেক বছর লাগবে। তো আমরা বলছি যে আমাদের গবেষণা খাতে আমাদের ফোকাসটা হচ্ছে কম্পিটিশনাল। তো আমরা বলছি যে আমরা একটা সুপার কম্পিউটিং ল্যাব বসাইতে চাই। বাংলাদেশে সুপার কম্পিউটারই নেই। তো আমরা একটা বড় সুপার কম্পিউটার বসাইতে চাই। এটা হচ্ছে এনাফ থাকবে এবং ইউনিভার্সিটি গুলা, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা তারা হচ্ছে এখানে অ্যাক্সেস নিতে পারবে। সো এইটা হইলে একটা দেন আমরা ডিসাইড করতে পারি যে এটা আমরা কোন দিকে নিয়ে যাবো। সো একটা বড় পার্ট অবশ্যই এআই তে যাবে। আচ্ছা, আমরা এনসিপির একটা ভালো দিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে যে আমাদের যে ইকোনমিটা আছে, ইনফর্মাল ইকোনমিটা, এটাকে আসলে ফর্মাল ইকোনমির মধ্যে করে ফেলা, এবং শুনতে খুব ভালো লাগে, এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটা দরকারও আছে যদি গভর্নমেন্টটা প্রো পিপল হয়। এটা হচ্ছে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ছাড়াও পুরো জায়গাটাকে যদি আসলে এক কার্ডের মধ্যে নিয়ে আসেন, মনিটর করা সম্ভব হবে, কালো টাকার দৌরাত্ম্য কমবে। সো এটা খুব প্রয়োজন আছে, কিন্তু এগেন সারা পৃথিবীতে আমরা যে কারণে অ্যালার্মড হয়ে যে মানুষের স্বাধীনতাটা তো এভাবেই হারায়। চায়নায় তো আমরা দেখছি সোশ্যাল ক্রেডিট সিস্টেম দিয়ে কি করে না। সো সেই জায়গায় আপনাদের পরিকল্পনাটা বলেন, এবং আমরা যদি গণভোটের মাধ্যমে এবং তারপর নানানভাবে জনগণ সক্রিয় থাকলো, মাঠে মানে মব করে ফেললো, দরকার পড়লে করে হলো, সরকারকে লাইনে রাখলো, এরকম করে হলেও কি করলে আসলে আমরা ইকোনমিটাকে ফর্মাল ইকোনমিতে আনতে পারি, যাতে ট্যাক্সটা ঠিকঠাক হয় এবং ট্যাক্স টু জিডিপি রেশিওটা বাড়ে। বর্তমানে অলরেডি কিন্তু ধরেন আপনি যখন একটা ট্যাক্স দেন আপনার টিএন করতে আপনার এনআইডি কার্ড লাগে। কোনো সিম কিনতে গেলেন তখন আপনার এনআইডি লাগে। আপনি ধরেন ফোনে আপনি বিকাশ খুললেন তখন এনআইডি লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে এনআইডি লাগে। অলরেডি এনআইডি সব জায়গাতে লিঙ্কড। বাট প্রবলেম হচ্ছে যে এই প্রত্যেকটা সিস্টেম একটার সাথে কথা বলতেছে না। অলদো অন পেপার এরা কিন্তু লিঙ্কড। তো আমরা এইটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মালাইজ করতে চাচ্ছি। তো আমরা বলছি যে ফর্মালি টিএন, এনআইডি, ব্যাংক এবং ইউটিলিটি এই যেভাবে লিঙ্ক করবো যাতে হচ্ছে আমরা মোটামুটি একটা ট্রেস পাওয়া যায় যে আসলে কে কোথায় করতেছে। এটা করলে যেটা হবে আমরা ইকোনমি মোর ফর্মালাইজ হবে এবং হচ্ছে আমরা ডিজিটাল পেমেন্ট এইটাকে আরো বেশি দিব। বাংলাদেশে এখনো মোটামুটি সব পেমেন্ট হচ্ছে ক্যাশ। উই হ্যাভ টু মুভ। যেমন ধরেন ইন্ডিয়াতেই আমাদের মতো সিমিলার ডেমোগ্রাফিক, সিমিলার ইকোনমিক্স তারা কিন্তু মোটামুটি এখন সব জায়গায় হচ্ছে আপনার ওই তারা কিন্তু ডিজিটাল পেমেন্টে চলে গেছে। মানে ফোন বেসড আরকি পেমেন্টে চলে গেছে। সিস্টেম যেরকমই ডিজাইনড হোক, ট্যাক্স সিস্টেমটা হচ্ছে এটার কারণে সবসময় হচ্ছে ধনীর পক্ষে এবং গরিবের বিপক্ষে। কারণ
অ্যাকচুয়ালি ট্যাক্সটা কে দেয়? ট্যাক্সটা দেয় হচ্ছে ইনকাম ট্যাক্স দেয় হচ্ছে যার বেতনটা আপনার ইসে আসে, ব্যাংকে আসে। তার ট্যাক্সটা দিতে হচ্ছে। যে, যে বড় ব্যবসায়ী সে তো ট্যাক্স ফাঁকি দিতেছে। কারণ তার ইকোনমিটা হচ্ছে ইনফর্মাল। আর ভ্যাটটা কে দেয়? ভ্যাট তো হচ্ছে সবার জন্য সমান রেট। তো এটা তো বাই ডিফল্ট একটা রিগ্রেসিভ সিস্টেম। তো ভ্যাট বাড়ালে আপনার এটা হার্ট করে হচ্ছে আপনার গরিবকে, মধ্যবিত্তকে। যদি আমরা বড়লোকদের সঠিক অ্যাকচুয়ালি তাদের ইনকামের আইডিয়াটা নিতে পারি, তখন হচ্ছে আমরা প্রোগ্রেসিভ একটা ট্যাক্স সিস্টেমে যেতে পারবো। আর আপনি যে পয়েন্টটা রেইজ করছেন এটা খুবই ভ্যালিড কনসার্ন যে তার মানে তো আপনি সোসাইটি ট্র্যাক্ট সোসাইটিতে চলে গেলেন। আপনার সোসাইটির প্রত্যেকটা মানুষ ট্র্যাক এনটিএমসি তো অলরেডি করতোই। হ্যাঁ, তারা তো হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপিং যেটা আসলে ফোন কমিউনিকেশন ট্র্যাক করতো। এর জন্য দরকার হচ্ছে ২ টি জিনিস। এক হচ্ছে খুবই স্ট্রং ডেটা সিকিউরিটি, কম্পার্টমেন্টালাইজও করা প্রয়োজন। কম্পার্টমেন্টালিজম যে আপনার কোন অফিস আপনার কতটুকু ডেটা দেখতেছে, আর কতটুকু ডেটা তার অ্যাক্সেস। এনক্যাপসুলেশন লাগবে। হ্যাঁ, মানে যে হচ্ছে আপনার ট্যাক্সের কাজ করবে সে যেন হচ্ছে আপনার কি বলে হেলথ ডেটা না দেখতে পারে। অলদো আপনার হেলথ ডেটা এনআইডি লিঙ্কড। আবার যে আপনার হেলথের দেখবে সে যেন হচ্ছে আপনার ওই ফোনের কোনো ডেটা দেখতে না পারে। কারণ অলদো সবকিছু এনআইডি লিঙ্কড। তো এইটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট যে সিকিউরিটি এবং কার কতটুকু অ্যাক্সেস এবং কোনো ব্রিচ হলে আপনি কার বিরুদ্ধে মামলা করবেন, কে লায়াবল, এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এক। আর ২ হচ্ছে যে ডেটা সেন্টারগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের অনেক ডেটা সেন্টার হচ্ছে হয় অফিসের মধ্যে সার্ভারে। তো অফিসের সার্ভারে যদি আপনি একটা হচ্ছে ব্রেক হয়, ফিজিক্যালি ব্রেক ইন হয়, আপনার ওখানে তো অ্যাক্সেস চলে গেল। সো এই সার্ভারগুলো হচ্ছে সেন্ট্রাল এবং ওয়েল প্রটেক্টেড এবং বাংলাদেশে। আমাদের আমরা শুনছি কিছু সার্ভার হচ্ছে আসলে বিদেশেও আছে। যেটা আসলে খুবই একটা বড় সিকিউরিটি রিস্ক। তো এই ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে আমাদের দরকার। সব কথাই হারায় যায় যখন একটু আগে বললেন কার এগেইনস্টে মামলা করবেন। সো বিচার ব্যবস্থা যদি ঠিক না হয় কিছু লাভ নাই। বিচার ব্যবস্থা ঠিক করা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এমনি যে এই সরকার বলল আলাদা করেছে কিন্তু আদবে তো আপনি যে হাইকোর্টে যদি গিয়ে দেখেন যে পুরো পলিটিসাইজড হয়ে আছে। আওয়ামী লীগের আমলে যা ছিল ওই তাপস গিয়ে ভাড়ায় দিতে পারতো প্রধান বিচারপতিকে ওই রকমের ধারে কাছেই হয়ে আছে। খুব বেশি ডিফারেন্স কিছু হয় নাই। এই অ্যাটর্নি জেনারেল তো রিজাইন করে গিয়ে ইলেকশন করতেছে। ইলেকশন কমিশনের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আপনি স্বাধীনতা দেন বাট স্বাধীনতা দিলে যাকে দিচ্ছে স্বাধীনতা সে মানে চুরি করে তো দিব না কি? সে কি করবে আর কি? যেটা বলে না ওই যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যাদের আপনি পাওয়ারটা দিচ্ছেন মানে স্বাধীনতা দেওয়া তো একটা পাওয়ারই দেওয়া। সে তার রেসপন্সিবল কিনা। তো বিচার বিভাগের আমরা বিচার বিভাগ সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাব আসছে এবং সারপ্রাইজিংলি এই কমিশনের মোটামুটি সব প্রস্তাবেই সবাই এগ্রিড। মানে বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে তেমন একটা কথাবার্তাই হয়নি। কারণ মোটামুটি সবকিছু সবাই এগ্রি করছে। কিন্তু এখানে বিচার বিভাগে আমি সমস্যা যেগুলো দেখি, এক হইল যে নিয়োগের। তো নিয়োগের ক্ষেত্রে জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছে, তারা মোটামুটি ইন্ডিপেন্ডেন্স পাবে। আরেকটা হচ্ছে মামলার ব্যাকলগ। তো এখানে আমরা ইউনুস গভর্নমেন্ট আমাদের হচ্ছে ২৪ দফা যেটা পার্টি ম্যানিফেস্টো ওখানে আমরা বলছিলাম যে এই ডিজিটালাইজেশন এর দিকে যাওয়া মামলার এবং অলরেডি একটা প্রজেক্ট এই গভর্নমেন্ট চালু করে দিয়ে গেছে যে মামলার ট্র্যাকিং ডিজিটাল আসিফ নজরুল আন্ডারে। উনাকে তো সবাই অনেক গালিগালাজ করে বাট উনি কিন্তু অনেক কাজ ওনারা শুরু করছে। বাট এর ফল হয়তো আমরা ৫-৭ বছর পরে পাবো। বা ডিজিটালাইজেশনের কাজ কিন্তু শুরু হইছে। আবার আপনার সম্পত্তির রেজিস্ট্রি ডিজিটালাইজেশন এইটার কাজও শুরু হয়েছে। তারপরে জমিজমার রেজিস্ট্রি বাংলাদেশের বেশিরভাগ মামলার ব্যাকলগ কিন্তু দেওয়ানি মামলা, জমিজমা মামলা। একবার এটা যদি ডিজিটাল করা যায় দেন কিন্তু এটা অল্প কয়েকদিনে এটা সলভ। তারপর কিন্তু আসলে জমিজমার মামলা অ্যাকচুয়ালি কমে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই ২ টা জিনিস আমরা অবশ্যই অ্যাচিভ করতে চাই যে জমিজমার মামলার জন্য এই যে ডিজিটালাইজেশন আপনার অ্যাকচুয়ালি ম্যাপিং আর ২ হচ্ছে মামলার হচ্ছে অনলাইন ডিজিটালাইজ করা, তো ট্র্যাকিং করা। আর এর সাথে আমাদের আরো কিছু বিচার বিভাগের মধ্যে আরো কিছু আমাদের প্রপোজাল আছে। যেমন একটা প্রপোজাল ওই কমিশনও বলছে যে হাইকোর্টে কিছু বেঞ্চ আপনার বিভাগ পর্যায়ে নিয়ে যাওয়া এবং জুরি সিস্টেম করে দেয় না? জুরি সিস্টেমের জুরি সিস্টেম কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল একটা সময় মানে ব্রিটিশ আমলে। বাট পরে যেটা সমস্যা যেটা হইছে আপনার জুরিতে আপনার জুরি এনাফ লাগে আপনার কোয়ালিফাইড লাগে। হ্যাঁ। তো এট লিস্ট ওই টাইমে তো এখন যে অবস্থা তো ওই টাইমে তো আপনার শিক্ষার হার রীতি আরো তো কম ছিল। হ্যাঁ। ধরেন আপনি ইউএস এ জুরি সিস্টেম করতে পারেন। এখন জুরির ম্যাক্সিমাম কোর্টে জুরি ডাকার আগেই তারা হচ্ছে করে ফেলে বা তারা বলে এটা কি বলে এবার ডিসকভারি প্রসেস। মানে ২ পক্ষের আইনজীবীরা তারা অলরেডি সব মামলার ডকুমেন্ট দেখে একজনকে ডেপোজিশন করে তারা সব রেডি জুরির সামনে তারা প্রেজেন্ট করে। সো জুরি টানা ১০ দিন ১২ দিন বসলে কাজ শেষ। তো আপনি একটা মানুষের ১০ দিন আনতেছেন মামলা বসার জন্য। বাংলাদেশে তো কোনো মামলা আপনার ৭-৮ বছরের হয় না। ভাই বাংলাদেশের হাইকোর্টেরটা ফালায় দেই। আপনি যদি যেকোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলে কোর্টে যান, মানে সবগুলো জাজকে সে কেনা যায়। দ্যাটস হাউ ইট ইজ। দ্যাটস দ্য রিয়েলিটি। দ্যাটস দ্য আদার প্রবলেম। হ্যাঁ, আপনি মামলা করবেন, মামলা বাণিজ্যটা আটকাবেন কেমনে? মানে
এটা তো এত বড় একটা প্রবলেম যে স্বাধীনতা দিলে তো হবে না খালি। এই যে আমরা জনগণের হতাশাটা এটা কাটাবো কিভাবে? এটা তো এটা ঠিক না হলে আর কিছু কিন্তু হবে না। জামাত ইসলামের ম্যানিফেস্টো এইটা ভাল লাগছে যে শফিকুর রহমান সেদিন বলতেছিলেন উনাদের ম্যানিফেস্টো সেরেমনিতে যে এই আমরা মনে করি 70% সমস্যার সমাধান হয়ে যাবে যদি বিচার ব্যবস্থা ঠিক করতে পারি ইনসাফে। ফর শিওর, মানে এই জন্যই তো আপনার আর যা সমস্যা আমার যে ৩ টা ব্রাঞ্চ আপনার একটা হচ্ছে আপনার পার্লামেন্ট, একটা হচ্ছে আপনার ওই যে মিনিস্ট্রিগুলো, আর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ হচ্ছে লাস্ট আশ্রয় মানুষের। মানুষ যখন এই ২ টা জায়গায় বিট্রেড হয়ে আসবে তখন লাস্ট আশ্রয়। তো বিচার এবং বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু আপনি অন অন পেপার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বিচার বিভাগ। বাট তাদের উপর কিন্তু কোনো আপনার কারো নাই, আপনার ওই চেক নাই। ঠিক আছে? মানে পার্লামেন্টেরও চেক নাই, চেক নাই। তো তারা চাইলে কিন্তু শুধু বিচার বিভাগ অ্যালোন অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। কিন্তু এখন এটা হচ্ছে ওই রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করতে হবে। মানে এটা হচ্ছে সোশ্যাল কালচারটা চেঞ্জ করতে হবে। ধরেন জামাত ইসলামে যেটা বলে যে আমরা তো শরিয়া আইন দিব না বা আমরা কাউকে হিজাব নিকাব পড়তে বলবো না। কিন্তু ওই সোশ্যালি ভাবে আমরা বিল্ড করবো, একটা সোশ্যাল প্রেশার থাকবে, আপনা-আপনি হয়ে যাবে। তো আমাদের ঐরকম যে বিচার বিভাগের সোশ্যাল কালচারটি এরকম যে ঘুষ খাইতে হবে, বাণিজ্য করতে হবে, মামলা-বাণিজ্য এবং হাসিনা পালানোর পরে আমরা খুব ভাবছিলাম যে মামলা-বাণিজ্যটা হবে না। কিন্তু গায়েবী মামলা দেয়া, ৫০ জনকে দিয়ে সেখানে প্রত্যেকের থেকে ৫ লাখ করে নেয়া, যদি আর্মি ধরে দেয়, সেখানে ১০ লাখ করে নেয় কারণ আর্মিরটা একটু বেশি। কিন্তু টাকার ইনকাম বাড়ছে। মানে একটা সলিউশন হচ্ছে ঘুরে ফিরে ওই যে সবাইকে যেভাবে ফর্মাল ইকোনমিতে আনতে পারি। তখন কিন্তু আপনার তার টাকা-পয়সার হিসাব কিন্তু ট্র্যাকড। তখন কিন্তু আপনার দুদক হচ্ছে তাকে যেয়ে ধরতে হবে। এবং এইখানে জাস্ট একটু অ্যাডিশনের জন্য আমরা একটা বড় প্রজেক্ট আমরা দুর্নীতি দমনে বলছি যে আমরা বলছি হিসাব দমন নামে একটা পোর্টাল, যেখানে আপনার সব জনপ্রতিনিধি, উচ্চপদস্থ আমলা, হুম। প্রবাবলি এখানে আমরা চাইলে হয়তো বিচার বিভাগকেও আনতে পারি, বাট সেখানে তাদের একটা কনসেন্ট লাগবে। তাদের আমরা বার্ষিক টাকা-পয়সার হিসাবটা এটা উন্মুক্ত থাকবে। এখন কিন্তু তারা হচ্ছে তাদের বার্ষিক যে আয়ের হিসাবপত্র এটা কিন্তু তারা দেয়। বাট এটা গভর্নমেন্টের এবং বর্তমানে নিয়ম হচ্ছে দুদক যদি তদন্ত করতে চায়, দুদককে হচ্ছে কোর্টে যাইতে হয়। কোর্ট থেকে অর্ডারে তারা হচ্ছে এই ইনফোটা নিতে পারে। এবং সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যে দুদককে এই রাইটটা দেওয়া হবে। তারা যে সরাসরি নিতে পারে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিছে। সো এটা বিএনপি জিতলে এটা আসলে হবে না। দুদককে ওই কোর্টে যেতে হবে। বাট আমরা বলছি যে এই ঝামেলার মধ্যেই যাব না। শুধু দুদক কেন, সবার জন্য ওপেন থাকবে। সো আপনি যদি গভর্নমেন্টের বড় পজিশনে যেতে চান, আপনি যদি এমপি হতে চান, এটা আপনার হচ্ছে অপারেশনাল রিস্ক। যে আপনার টাকা-পয়সার হিসাব, টাকা-পয়সা বলতে আপনার ইনকাম স্টেটমেন্ট বার্ষিক এটা ওপেন থাকবে। সো ওইখানে যেমন দেখেন এই যে হলফনামাগুলো ওপেন দেখা কিন্তু এত কথা উঠছে। এটা না হলে কিন্তু আমরা জানতামই না যে কার মানে কার স্কেলেটন কার কয়টা স্কেলেটন আছে, তাই না? সো আমরা যখন এটা পাবলিক করে দিব, তখন যদি আপনি খুবই ধূর্ত হন, আপনি যদি খুবই ধূর্ত একটা দুর্নীতিবাজ হন, আপনি হয়তো পার পেয়ে যাবেন। বাট এভারেজ দুর্নীতিবাজের জন্য এটা কঠিন হয়ে যাবে। কারণ সব ওপেন। সো আপনার এভারেজ সিটিজেন দেখতে পারবে, জার্নালিস্টরা দেখতে পারবে এবং জার্নালিস্টরা যদি কেউ আনপ্যাক করতে পারে কারো একটা দুর্নীতির হিসাব-কিতাব, কেউ যদি দেখাইতে পারে যে তার ইনকাম ট্যাক্স এই থেকে ৫ গুণ হয়ে গেছে বা তার ইনকাম ট্যাক্স বাড়ে নাই, কিন্তু তার হচ্ছে ৩ তলা বিল্ডিং হয়ে গেছে। তখন তো এটা বড় নিউজ। সো এই ভয়ের একটা তাদেরকে আমরা এই ভয়ের ছোটদের আটকানোর জন্য সুবিধা হবে। অন্তত আমরা একটা ভাস্ট মেজরিটি আমরা আটকাই দিতে পারবো। দুর্নীতি তা হচ্ছে থেকে মানে যেটা বললাম, কেউ যদি খুবই চালাক হয় সে তো পারবেই। এই টাইপের দুর্নীতি চালাক হইতে লাগে না ভাই, আপনার মানে মাসল পাওয়ার থাকলে বা মানুষ যদি মনে করে আছে, পারসেপ্টেডটা থাকলেই হয়। হ্যাঁ, মানে আপনার এই টাইপের কিছু তো আপনার আসলে আমরা 100% যাইতেও পারবো না। বাট এট লিস্ট আমরা এই কালচারটা এভাবে চেঞ্জ করা শুরু করতে চাই। আপনাদের এনসিপি থেকে ঋণ খেলাপি কয়জন নমিনেশন পাইছে? এ এনসিপিতে ইন্টারভিউ তো মনে হয় কেউ পায় নাই। আমরা তো অবশ্য জামাত থেকে বোধহয় ২ জন না? জামাত থেকে মনে হয় ২ জন। এনসিপি থেকে আমরা নমিনেশন হয়েছি ৩০ জনকে। সো এবং এনসিপির মোটামুটি সবারটাই হচ্ছে খুবই মিডিয়া-টিডিয়া খুবই ভেটিং করছি। একজনের ওই এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল আপনার আ ইয়া সার্জিস আলম। বাট সেটাও এক্সপ্রেশন দিছে তার একটা ডকুমেন্টের ছিল। মানে তার জমি জায়গা ছিল। তার হচ্ছে ওই ইনকাম ট্যাক্স এর মধ্যে একটা জিনিস দেখানো হয়েছিল, সেটা হচ্ছে তার হলফনামা ছিল না। এর কিছু প্রবলেম ছিল যে রাইটিং এর কিছু প্রবলেম ছিল, বাট এটা সে এক্সপ্লেনেশন দিছে। এছাড়া কাউটা নিয়ে আসলে প্রশ্ন উঠাও নাই। নাহিদ ইসলামের প্রশ্ন ছিল, বাট ওটা আবার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে তার তো কিন্তু ইনকাম ট্যাক্স তো আপনার আগের অর্থ বছরের। তো সে আগের অর্থ বছরের সময় তো সে ছিল আপনার ওটা খুবই ক্লিয়ার করে বলছে যে হ্যাঁ, কনসালটেন্সি করছে এবং ওটার ইনকাম তো বেশি না। ৳৫,০০,০০০ বাকি ইনকামটা সে তো ওই অর্থ বছর সে ৭ মাস ছিল। বেতন হিসেবে পেয়েছে। হ্যাঁ, সো এই টাইপের। তো এনসিপির মোটামুটি সবার আর ওই যেটা একটা পেজ আছে না যে শব্দ এনসিপির, মানে এনসিপি কিছু করলেই তো ঝাপায় পড়বে। সো এনসিপিটা অন্তত আমার জানা মতে আ মানে ভার্জিন মেরি যদি এখন দেখা যায় হি ইজ দ্য বিগেস্ট হোর, তাহলে কেমন হবে তাই না? ট্রু, ওকে, I'll take that burden। বাট এটাই হচ্ছে মানে এই যে হলফনামা প্রকাশ হওয়ার কারণে যে আমরা এই কোয়েশ্চেন গুলো করতে পারতেছি,
এটার কারণে কিন্তু পরের বার মানুষের সাহস করবে না। কিন্তু আসলে কি করতে পারতেছি? মানে বিগ শট যারা আছে তাদের ব্যাপারে কি কোনো কোয়েশ্চেন করি? আমাদের পিএলপি কয়েকদিন আগে একটা পডকাস্ট বের হইছে। সেখানটায় আমরা আলাপ করছিলাম যে চিটাগাং রিজিয়নের সকল প্রার্থী হচ্ছে এসএলআর এর প্রার্থী। সকল প্রার্থী। মানে এখন তো এইটা নিয়ে আমরা কি করছি? প্রশ্ন কে করবে? প্রশ্ন করবে হচ্ছে আপনার এরা, অন্য পলিটিশিয়ানরা বা আপনার সাংবাদিকেরা প্রশ্ন করে। আমি তো নিজে পার্সোনালি অনেকবার তারেক রহমানের ফাইন্যান্স নিয়ে করে গেছি। আপনি তো ভাই দেশের বাইরে থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছেন। আরেকজন যে বলছে সে হচ্ছে খালিদ মহিউদ্দিন। হ্যাঁ। সে তার সাথে প্রতিবার বিএনপি কাউকে আনলে, বাট এগেইন সেও তো বাইরে। বাট সমস্যাটা হচ্ছে এখানেই যে এটা যে বলবে, এবং বা অন্য পার্টিগুলোও কিন্তু এটা মানে মুখ ফুটে বলে না। আমার পার্টির কেউ তো মনে হয় বলে নাই তারেক রহমানের ফাইন্যান্স নিয়ে। একমাত্র নাসির বলছে বোধহয় কালকে না পরশু একটা ভাইরাল হয়েছিল ভিডিও। এই ফাইন্যান্স নিয়ে না, সে হচ্ছে কাকে নমিনেশন দিছে ওই নিয়ে। মানে এই জিনিসগুলো কেমন ট্যাবু। বাট আমরা তো নতুন বাংলাদেশে কোনো আপনার নতুন রাজা মানে হাসিনার মতো, শেখ ফ্যামিলির মতো আমরা তো কোনো রাজা দেখতে চাই না। আমরা তো সবাইকে প্রশ্ন করতে চাই। নাসিরটা তো খুব ট্যাকটিক্যাল এবং সে এতদিন বলে নেই, এখন যেহেতু মির্জা গোলাম আব্বাসকে সে আটকাইতে হবে, তাকে করতে হবে, সেই জন্য বলছে। সেটা আমার ভালো লাগছে যে একজন এরকম থাকার দরকার ট্রাম্পের মতো, যে বলে দেবে যা ইচ্ছা। হ্যাঁ, মানে ওই যে কাউকে না কাউকে তো বলতে হবে যে রাজার কাপড় কই। এটা তো কাউকে না কাউকে বলতে হবে। এবং আমরা যখন মানুষ বলা শুরু করবে তখন অন্যরা সাহস পাবে যে বলতে হবে। যে হাসিনার আমলের একটা পার্ট কিন্তু আমি বলব যে মোটামুটি সেলফ সেন্সরশিপ থেকেও আসছে। হ্যাঁ। হয়তো ১ জন ২ জনকে আটক করা হয়েছে। তখন আমরা এনাফ বলি নাই দেখে আমরা সবাই একটা সেলফ সেন্সরশিপ এ চলে গেছি। এবং সেলফ সেন্সরশিপ মানে ফ্যাসিজমের একটা পার্ট তো হচ্ছে সেলফ সেন্সরশিপ থেকেই আসে। মানে ভাই সমস্যাটা তো হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগ না, বা জামাতও না। সমস্যাটা হলো যে ডিপ স্টেটটা যেটা আছে সেটাই তো সবসময় জিততে থাকে। সো সেলফ সেন্সরশিপ, আমরা ভাবছিলাম যে অভ্যুত্থানটা বিপ্লবের মতো কিছু একটা হবে। চেঞ্জ আসবে সিস্টেমে যদি চেঞ্জ না আসে, এখন তো আওয়ামী লীগও নাই, জামাতকে ভরসা করা যায় না। তো বিএনপি ইজ দা মানে ওবি-ওয়ান লাস্ট হোপ। তো কি করবেন আপনি? এখন দেখা যাক কি হয়। আমি এট লিস্ট এটা হোপফুল, যেহেতু হচ্ছে এই জেনারেশনটা আপনার ওই যে রাস্তায় নামতে চায় না। যেমন ধরেন ২৪ যারা আন্দোলন করেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরা কিন্তু ১৮ তে ছিল স্কুল কলেজের স্টুডেন্ট, লাইক স্কুলের 10, কলেজের 11। তখন কিন্তু ওরা সবাই হচ্ছে কিন্তু সড়ক আন্দোলন করছে। যেহেতু ওরা জানে সড়ক আন্দোলন করছে এবং সেটা সড়ক আন্দোলন কিন্তু একদমই ডিসেন্ট্রালাইজ আন্দোলন ছিল। সো ওই অভিজ্ঞতা থেকে কিন্তু ওরা হচ্ছে এখন আবার একটা ডিসেন্ট্রালাইজ আন্দোলন করছে। লেটস কিপ আওয়ার ফিঙ্গারস ক্রসড, বিকজ আমরা মনে করছি যে এই ছেলেগুলো পরে রাস্তায় নামতে পারবে, কিন্তু আমরা যেই মুহূর্তে সব ওয়ান কার্ড করে দিব, এবং আমরা অলরেডি জানি যে কিভাবে আর্মি, পুলিশ, ডিজিএফআই কি করে, মানে এই ইউনূস সরকারের আমলও করছে। সো ওইটার পরে আসলে মানুষকে আলাদা করা খুব সহজ হয়ে যাবে। এখন এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের তো পুলিশ, আর্মি, ডিজিএফ এখানে ফান্ডামেন্টাল পরিবর্তন দরকার। আর্মি যদি অনেস্ট হইতো উইথ দেয়ার ইনটেনশনস, তাই তো দরকার ছিল সরকার হয়তো মানে আর্মি রিফর্ম কমিশন তো আর করেনি। তাদের নিজের থেকে এইটা করা উচিত ছিল। যেমন আপনি দেখেন যে আর্মির কি ইন্টারনাল কোনো ইনভেস্টিগেশন হইছে যে তাদের যে অফিসাররা আপনার গেছে ডিজিএফআই তে যে র‍্যাবে যে করছে তারা কি নিজেরা কোনো কোর্ট মার্শাল করছে? আমরা তো জানি না তারা কোর্ট মার্শাল করছে কিনা কাউকে। যদি করতো তাহলে তো হচ্ছে এই খুনি জেনারেলদের সিভিল সিস্টেমে আর্টিকেল 45 নিয়ে কি আপনারা কথা বলছেন? ওটার জন্যই তো আটকায়টা আছে পুরো জিনিসটা, যে আর্মি অফিসে কেউ সিভিল কোর্টে যেতে পারে না। এখন এখানে আবার কিছু জুরিসডিকশনাল ম্যাটারস আছে যে আপনার আম পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু নাই, রদ হয়ে গেছে এটা ব্রিটিশ ল। তো ওই সমস্যা হচ্ছে কেউ তো আর্মির পক্ষ সাজ আমি করতেছি কারণ আমি হচ্ছে পালা যাবো ২ দিন পর। এজন্য। সো এটাই আরকি। সো ওই সেম গোজ ফর বিচার বিভাগ ভাই। বিচার বিভাগে লয়াররা কেউ চায় না ব্রিটিশ আমলের লগুলা চেঞ্জ হোক। হ্যাঁ, কারণ মানে ইন এ সেন্স এটা তো তাদের লাইভলিহুড যে তারা যতদিন মানুষকে খোল খাওয়াইতে পারে। মক্কেল তারা যতদিন আসবে, যতদিন তাদের হিয়ারিং হবে ততদিন সো আইডিয়া ইজ যে এই যারা সিস্টেমের বেনিফিশিয়ারি তারা তো সিস্টেমটা চেঞ্জ হতে দিতে চাবে না। এটা ধরে নিয়ে আগাইতে হবে। সো হাউ ক্যান উই go through a democratic process and still do it without revolution? That's the main question. যেমন আমরা এই যে ডিজিএফআই এর ক্ষেত্রে যেটা বলছি যে আপনি দেখেন যে ওয়ার্লডে আপনি ধরেন যতগুলো আপনার ইন্টেলিজেন্স এজেন্সি মানে বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থা হয়েছে আপনার ইনভেস্টিগেশনেও হয়ে যায় গোয়েন্দা, আর ইন্টেলিজেন্স হয়ে যায় গোয়েন্দা। আমি এজন্য ইংলিশে বলতেছি। ইন্টেলিজেন্স এজেন্সি যারা সিআইএ বলেন, আপনি মোসাদ বলেন, বলেন, ডিজিএসই বলেন, সবাই কিন্তু সিভিলিয়ান এজেন্সি। হুম। আপনার আর্মির যে মিলিটারি ইন্টেলিজেন্স তারা হচ্ছে সেপারেট। তাদের কাজ হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স করা। বাট ন্যাশনাল ইন্টেলিজেন্স যারা কাজ করে কিন্তু সব সিভিলিয়ান। বাংলাদেশে এনএসআই হওয়ার কথা ছিল। বাংলাদেশে এনএসআই হচ্ছে রোলটা দেওয়ার কথা। বাট ডিজিএফআই এটা হচ্ছে পাকিস্তান মডেলে তারা কিন্তু একটা বড় রোল নিয়ে রাখছে।
অ্যান্ড আমি যদি পারতাম আমি চাইলে হচ্ছে এটা ডিসব্যান্ড করে এনএসআই কে এখানে ইয়ে করতাম, বাট যেহেতু আমাদের সিস্টেমটা এরকম, এনসিপি থেকে আমার ইশতেহারা বলছি যে এটা তো ইন্ডিয়ার কারণে হয়েছে ভাই, এটা তো জানেন যে আমাদের দেশের বাইরে তো কিছু করার দরকার, সেটা ইন্ডিয়াই দেখতেছে। মানে আপনার ফার্স্ট অফ অল আপনার ইন্টেলিজেন্স এজেন্সির কাজ তো ইন্টারনাল ইয়া করা না, তাই না? তার কাজ তো হচ্ছে মানে ওকে ইন্টারনাল একটা ইয়ে আছে, বাট সেটা কিন্তু এক্সটার্নাল থ্রেটকে বাঁচানোর জন্য। তো আমরা ক্লিয়ারলি এটা বলছি যে র্যাব ফার্স্ট অফ অল এটা হচ্ছে বিলুপ্ত হবে। এবার নাম তো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ? না, হ্যাঁ, বাট ইটস মানে র্যাব বিলুপ্ত হওয়া বলতে আমরা বুঝাচ্ছি যে হ্যাঁ। আপনার আর্মি থেকে এখানে কোনো লোক আসবে না। তা পুলিশের আন্ডারে একটা এলিট ফোর্স হবে। যেটা হচ্ছে আপনার ইউরোপে বলে জেন্ডারভেরি মধ্যে। পুলিশের আন্ডারে একটা এলিট ফোর্স। পুলিশের মধ্যে আপনি কিছু মানুষকে আলাদাই ট্রেন করলেন, তারা হচ্ছে এলিট অ্যাকশনে জয়েন করলো। কিন্তু আপনি যার ট্রেনিং হচ্ছে মিলিটারি ট্রেনিং, তাকে হচ্ছে আপনি সিভিলিয়ান কাজে আনবেন না। সো এইটা আমরা বিলুপ্ত বলতে আমি এই এক্সাক্ট এই মডেলটা বলতে চাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে ডিজিএফআই এর ক্ষেত্রে, এনএসআই এর ক্ষেত্রে এরা কি করতে পারবে কি পারবে না তার হচ্ছে একটা ক্লিয়ার গাইডলাইন দরকার। রাজনৈতিক কাজে ব্যবহার একদম 100% বন্ধ। কারণ তারা তো দলীয় বাহিনী না, তারা তো সরকারি বাহিনী। থার্ডলি হচ্ছে ডিজিএফ এর বাজেট কত আপনি কি জানেন? কিছুই জানেন না আমি তো। আমি কেউ জানি না। এরা বাই ল ডিজিএফ এর বাজেট কেউ জানে না। কারণ হচ্ছে ডিজিএফআই কি করে, কার কি আছে, সেল আছে, এটা কেউ জানে না। শুধু হচ্ছে তারা ডিরেক্ট প্রধানমন্ত্রীর কাছে ইয়া যায়, প্রধানমন্ত্রী থেকে তাই দিয়ে আসে। না, আগে তো তাই করতো, এখন তো প্রথম উপদেষ্টা রিপোর্ট করেন না, খাতা কলমে মানে নামে। তবে সিস্টেমটার কথা বলছি। আমরা এখানে ওটা চেঞ্জ হয়ে আমরা বলছি যে আপনার বাট সিআইএ কি করে সেটাও কিন্তু মোটামুটি ইয়ে আছে। বাট সিআইএ কিন্তু আপনার সিআইএ কে ওই যে হাউসে এবং সিনেটে কমিটি অন ইন্টেলিজেন্স এর কাছে কিন্তু তাদের রিপোর্ট দিতে হয়। মানে তাদের হচ্ছে দেয় না সবটা। দিয়ে তারপরে হয়তো ডিটেইল বলবে না, বাট এট লিস্ট তাদের ইনফর্ম করতে হয় যে এই কাজের মধ্যে তারা আছে। সো আমরা ওই টাইপের একটা সংসদীয় নজরদারির আমরা একটা সিস্টেম চালু করতে চাই। যাতে এই যে রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে কিনা এটার জন্য নজরদারি থাকে। এবং এটার জন্য অফকোর্স আপনার যারা ওই কমিটিতে থাকবে তাদের ওই আপনার কি বলে যে ক্লাসিফিকেশন, ওই যে আপনার ক্লাসিফাইড ডকুমেন্ট দেখারই সে ব্যাপার-স্যাপার আছে। বাট আমরা এই কালচারটা শুরু করতে চাই। যেমন হচ্ছে অফকোর্স ডিজিএফআই বা এনএসআই স্টিল প্রধানমন্ত্রীর কাছেই রিপোর্ট করবে ডিটেইল রিপোর্টটা, বাট তাদের উপর যে একটা নজরদারি ইয়া থাকে। কারণ আল্টিমেটলি আমাদের যে সিস্টেম এটা তো আপনার সংসদকে আপনার মানুষের যে কি বলে সার্বভৌমত্ব সেটা সংসদের থ্রুতে পারফর্ম হয়। সো তার মানে ডিজিএফআই এর উপরে সার্বভৌম কে? জনগণ। সংসদের থ্রুতে আমরা ওই জায়গাটায় আপনি একটা মানে ক্যান অফ ওয়ার্মস করে দিলেন যে মানুষ বা জনগণের সার্বভৌমত্ব, কোন সার্বভৌমত্বের কথাটা বললেন। সংসদটা আগে কেন ছিল? আগে মানে ঘোড়ায় এই আমরা পড়ছি শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। তো সেই আমলে বেসিক্যালি মানুষ এখান থেকে এখানে যাইতে অনেক সময় লাগতো। দ্যাটস হোয়াই পিপল নিড রিপ্রেজেন্টেটিভ। এখন তো আমাদের ডিসেন্ট্রালাইজড ডেমোক্রেসি হওয়ার কথা। গণসার্বভৌমত্ব, একটা সংসদের সার্বভৌমত্ব কেন থাকবে? এটা তো অবাস্তব একটা কথা। এখানে হচ্ছে আপনার মানে আমরা বিকাশ তো ইউজ করতেইছি ভাই। এখানে আবার এটা আবার মোর অফ এ পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স এর একটা কনসেপ্টের ডিবেটে চলে যায়। না এখানে আবার হচ্ছে আপনার কয়জন অ্যাকচুয়ালি ধরেন আপনার যোগ্যতা আছে। যোগ্যতা বলতে এটা হচ্ছে এরকম যোগ্যতা আবার টাইমর বলেন যে আপনার আইডিয়ালি সংসদের কাজ কি ছিল? সংসদের কাজ হচ্ছে প্রত্যেকটা যে এমপি তা হচ্ছে প্রত্যেকটা বিল আসলে বিল হচ্ছে একদম আগাগোড়া তারা পড়বে। পড়ে হচ্ছে তারা বলবে যে এইটা ভুল, এটাই আমার কনস্টিটিউয়েন্সি এইটা চায়। সো আমি এইটা ইয়ে করব। তো ওই এফোর্টটাও তো আমার সংসদ সদস্যরাই দেয় না। সো আপনি ওই বার্ডেনটা তো সারা সব মানুষ কেউ দিতে পারেন না। আ এটা ফরজে কিফায়ার মতো না? সবার তো নেয়ার দরকার নেই। যার আগ্রহ আছে সে করলে। আপনি যেমন করতেছেন। এবং তারাই হচ্ছে এমপি হয়। সো আমরা তো এটাই বলতেছি। তারা এমপি হবে যারা এটা নিতে চায়। তাহলে আপনি কি এমপি হওয়ার জন্য বাংলাদেশে আসছেন? না, আমি তো হচ্ছে আপনি তো ইলেকশনই করছেন না, কিন্তু আপনি তো করছেন এটা। সো এই টাইপের মানুষেরই প্রচুর মানুষজন আছে ভাই। মানুষের উপর ভরসা করানো কিছু নাই। হ্যাঁ, মানে তারাই তো হচ্ছে তাদের একটা গ্রুপ এমপি হবে, তাদের একটা গ্রুপ হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে থাকবে, একটা গ্রুপ থিঙ্ক ট্যাঙ্ক হবে, একটা গ্রুপ সাংবাদিক হবে। সাংবাদিকরা প্রশ্ন করবে বা সাংবাদিকরা ফোর্থ পিলার বলি এজন্য। সো মানে যারা হচ্ছে যাদের উপর ফরজে কিফায়া তারা কিন্তু আছে। আমি সংসদে বিশ্বাস করি না। মানে সংসদটা হচ্ছে একটা আইওয়াস। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। স্পেশালি ৭০ অনুচ্ছেদ থাকার কারণে এটা কমপ্লিটলি আইওএস এবং বাট এখন রিফর্ম পাস হলে তো ৭০ অনুচ্ছেদ মোটামুটি উঠে যাবে। আই হোপ তখন হচ্ছে আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। মানে বাংলাদেশের মানুষ আসলে এই দেখবেন যে রাজতন্ত্রের বা ফেডারালিজমের বাইরে যেতে পারেন তো। সো ইদার দরকার প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি নাহলে ডিসেন্ট্রালাইজড ডেমোক্রেসি। পার্লামেন্টে কিছু হবে না এই জায়গায়। প্রেসিডেন্সিয়াল I don't know লাইক এটা প্রেসিডেন্ট ডেমোক্রেসি বাংলাদেশে চলতে পারে। আপনার বাট এখন ওইখানে তো আসলে আমাদের ঐকমত্য নেই, বাট ইট কুড বি এ গুড সিস্টেম। যেমন সেক্ষেত্রে আপনি সংসদকে আরেকটু রাইট দিবেন, আরেকটু ডিসএগ্রিমেন্টে যাওয়ার। হ্যাঁ। প্রেসিডেন্ট হচ্ছে তার মতো চালাবে মোটামুটি, বাট সংসদকে হচ্ছে মোর ভাইব্রেন্ট বানানো। ইট কুড ওয়ার্ক, বাট ওইদিকে এখন আমাদের ইটা নাই, কি বলেছে এই আলোচনাটা আমি দেখলাম না। এই আলোচনাটা ঐকমত্যটা নাই আমাদের এবং কেউ এটা তুলেও নাই। সো
এই যে পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ নিয়ে আমরা কথা বলছি এটাই হচ্ছে জনগণের পরাজয়। যাই হোক, আহ, আপনি বলতেছিলেন হচ্ছে যে বিচার বিভাগ নিয়ে কিছু ঐকমত্য সবার আছে, কিন্তু আর্মি নিয়ে কি আপনার অন্য পার্টিগুলো ঐকমত্য হয়েছে? বা বিএনপির ইশতেহারে কি বলছে, জামাতের ইশতেহারে কি বলছে, এই যে সংস্কারের কথাগুলো বললেন, কোনো আলাপ আছে? আমি হচ্ছে এরকম তেমন কিছু দেখিনি তাদের ইশতেহারে, মানে এই টাইপের ফান্ডামেন্টাল চেঞ্জ। ইভেন ডিফেন্স ডক্ট্রিনের ক্ষেত্রেও এটা তো বললাম যে আর্মিকে চেকে রাখা, বাট আর্মিকে তো আপনার পাওয়ারও দিতে হবে। হ্যাঁ, আপনারা যেমন ডাবল করতে যাচ্ছেন এনসিপি। হ্যাঁ, মানে এইটা যেমন বিএনপি, মানে ৩ টা পার্টি সে একটা কমন ইয়ে আছে যে গণপ্রতিরক্ষার আইডিয়াটা। যে বিএনপি বলছে যে জিয়াউর রহমান আমলে যেটা ছিল যে পিপলস আর্মি, এই টাইপের একটা কনসেপ্ট তারা সেটা নিতে চায়। তারা এই কথাটা বলছে, বাট হোয়াট ডাজ ইট মিন? মানে এটা তারা কি করবে? অ্যাকশনটা কি? তারা কোনো অ্যাকশনের কথা বলে নাই। দ্যাটস ইট। তারপর বলছে আমি শক্তিশালী করব, টিম বা ট্রিক বানাবো। কিন্তু কোনো অ্যাকশনেবল আইটেম নাই যেটা আপনি ধরতে পারবেন যে এটা আপনি করছেন কি করেন নাই। জামাতের ক্ষেত্রে অ্যাকশনেবল আইটেম একটা আছে যেটা হচ্ছে তারা জামাতের ক্ষেত্রে অবশ্য তারা আর্মির সাইজ বাড়াইতে চায়। এটা তারা বলছে। আর হচ্ছে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। কিন্তু এর থেকে ডিটেইল নাই। আমরা এই ব্যাপারে খুবই স্পেসিফিক হইছি এবং ৫ বছর বাউন্ড। এক হচ্ছে আমরা লং টার্মে চাই যে আর্মির যে সাইজ কারেন্টলি পূর্বে ৩ লাখের মতন আমরা ডাবল সাইজের রিজার্ভ ফোর্স করতে চাই। স্ট্যান্ডিং আর্মির সাইজ যা আছে তাই থাকবে। বাট একটা রিজার্ভ ফোর্স থাকবে। এটা কিভাবে কাজ করবে যে আপনার ইয়াং ছেলেপেলেরা এরা হচ্ছে ভলান্টারিলি এনরোল করবে। তাদের হচ্ছে আমরা ১০ মাসের একটা ট্রেনিং, শর্ট কোর্স, আপনার বেসিক ট্রেনিং। এরপর তারা হচ্ছে আবার যে যার চাকরি পড়াশোনায় চলে যাবে এবং তারা আর্মিতে এনরোলড রিজার্ভ ফোর্সের আন্ডারে, এবং আর্মি বলতে লাইক ৩ বাহিনীতে, ডিফেন্সে। ডিফেন্সে। এবং তাদের হচ্ছে বছরে ২ সপ্তাহ তাদের একটা রিফ্রেশার ট্রেনিং হবে। এবং যদি কোনো সংকটের পরিস্থিতি আসে, এটা হচ্ছে আপনার হতে পারে একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি আসে বা ধরেন নির্বাচনকালীন পরিস্থিতি আসে, তখন হচ্ছে আর্মি তাদের রিকল করবে। তারা আর্মি সিস্টেমের মধ্যে এনরোল থাকবে। এইটা হচ্ছে আমার প্রপার রিজার্ভ ফোর্স। এই জিনিসটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দরকার। এই ক্লাস 10 থেকে 12 এর মধ্যে যদি আর্মিতে, মানে এই বয়সটায় 16 থেকে 18, 19 এর মধ্যে আর্মিতে যদি ১ বছরের একটা ট্রেনিং নিতে পারে, বাংলাদেশের আহ, কি বলবো, আমাদের যে স্টকটা আছে ম্যান পাওয়ারের, সেটা অনেক ইমপ্রুভ করে দেবে। ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবকিছু, আমরা ডিসিপ্লিন। আমরা যেরকম একটা সিচুয়েশনে আছি আপনার জিওগ্রাফিক্যালি, এটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই ভাইটাল যে আপনার ইয়াং পপুলেশন দে অ্যাটলিস্ট নো, ধরেন হচ্ছে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল, এখন তো আপনি তাকে ট্রেনিং করাতে পারবেন। যদি ট্রেনিং থাকে তাকে জাস্ট আপনি ইউ জাস্ট সাপ্লাই হিম অ্যামুনিশন, সাপ্লাই হিম ইউনিফর্ম, অ্যাসাইন হিম টু এ কমান্ডার, অ্যান্ড তারপর সে কাজ করতে পারবে। সো ওইটাই হচ্ছে আমাদের আইডিয়া যে আমি ইভেন যুদ্ধের কথা বলছিলাম না ভাই, আপনি যেটা বললেন যে গ্র্যাজুয়েটদের হচ্ছে ইন্টার্ন দেয়া, আমি মনে করি তার থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বয়সের ছেলেবেলাকে ১ বছর ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে দে বিকাম মোর ইন্টেলিজেন্ট, দে বিকাম মোর নেটওয়ার্ক, করে খাইতে পারবে ভাই। ইনফ্যাক্ট আমরা কিন্তু এটাও বলছি, কেউ যদি ওই যারা ব্যাচেলর্সে আছে, কেউ যদি আর্মিতে তারা ট্রেনিং নিতে রিজার্ভ ফোর্সে এনরোল করে, তখন যেহেতু ২.৫ মাসের ট্রেনিং নিচ্ছে, আমরা ধরে নিব সে ওই ৬ মাসের ইন্টার্নশিপের ৩ মাস করে ফেলছে। তো আমরা হচ্ছে এইটা একটা ইনসেনটিভ দেওয়ার উপায় যে কেউ যদি ৬ মাস ইন্টার্নশিপ চাকরি-বাকরি করতে না চায়, সে হচ্ছে আর্মিতে রিজার্ভ ফোর্স এনরোল করলো, তখন আমরা ধরে নিব তার ৩ মাসের একটা ইন্টার্নশিপ করে ফেললো। বা আমরা চাইলে এটা ৬ মাসই কাউন্ট করতে পারি আপনার তাকে ইনসেন্টিভাইজ করার জন্য। সেটাও একটা অপশন আমাদের জন্য। আমরা একটা হলিস্টিক ওয়েতে ইশতেহারটা লিখছি এবং না, আপনি যেহেতু লিখছেন, আপনি ইউ আর এক্সাইটেড অ্যাবাউট ইট, এবং আমি এটা ডাউন প্লে করতে যাচ্ছি না। বাট ইন জেনারেল আসলে জনগণের জায়গা থেকে আমাদের জানার দরকার যে আসলে এই ইশতেহার দিয়ে কারো কোনো লাভ নেই। আপনাদেরটা বলে বলছি না, কোনোটা দিয়ে কারো কোনো লাভ হচ্ছে না। বাট তারপরেও আমরা এটা নিয়ে কথা বলবো। ইলেকশনের ২-৩ দিন বাকি আছে এখন। আহ, কি বলবো, যে যাদের একটু ইন্টেলিজেন্স আছে তারা মনে করে যে এটা নিয়ে একটু পেঁচানোর দরকার আছে এখন, তো আমরা একটু পেঁচাই। হ্যাঁ, আর এমনিতে ইশতেহারটা আমি মনে করি এটার পরেও গুরুত্বপূর্ণ কেন? যে আপনি যদি পার্টিগুলার থাকে, ওই যে আপনার কমিটমেন্ট থাকে, তখন আপনি তাকে পরেরবার প্রশ্ন করতে পারবেন। কেউ যদি কমিট না করে তাকে কিন্তু প্রশ্ন করারই উপায় নেই। কেউ যদি জাস্ট বলে আমি যথাযথ পদক্ষেপ নিব, তাকে তো আপনি প্রশ্ন করতে পারবেন না। আমরা তো জানি কোনো পার্টির বা কোনো পলিটিশিয়ানের কমিটমেন্ট থাকে না। আমার এক মামা ছিল, উনি বলতেন যে আমি অনেক প্রতিশ্রুতি দিব কিন্তু একটা রাখবো না, বিকজ আমার রাইট আছে, আমি পলিটিশিয়ান। হ্যাঁ, ওই যে আবার একটা জোক আছে না যে পলিটিশিয়ানদের আসলে লজ্জা থাকা যায় না। বাট এট লিস্ট তাদের লজ্জা দেওয়ার জন্য হলো এটা করা বা অন্য পার্টির কাছে অ্যামুনিশনও দেওয়া যে তার কমিটমেন্ট আছে করা। আমরা এট লিস্ট যদি আমরা পলিটিক্যাল ডিবেটটা যদি এইখানে নিয়ে যেতে পারি, রাদার দ্যান ধর্ম, নারী, যুদ্ধ, ওই জায়গার এই যে আপনার ভাইব ডিবেট থেকে যদি এট লিস্ট পলিসি ডিবেটে নিয়ে যেতে পারি যে তুমি তো এটা অনেক প্রোগ্রেস হয়, অনেক প্রোগ্রেস হয়। দ্যাটস এ প্রোগ্রেস অন দ্য রাইট ডিরেকশন। আচ্ছা, আমাদের
অন্যান্য পার্টিগুলোর যেগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি। নারী নিয়ে তো অনেক কথা হচ্ছে, তো আমরা একটু বলি। তো নারীদের নিয়ে আপনি একটু এনালাইসিস করে বলেন যে বিএনপি, জামাত এবং এনসিপি কি পয়েন্টস অফ ডিফারেন্স আছে এবং কি জায়গায় ঐকমত্য আছে ইশতেহারের মধ্যে? বিএনপির নারীদের ক্ষেত্রে যেটা আপনার কি বলে বড় ওদের প্রতিশ্রুতি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তারা বলতেছে যে ফ্যামিলি কার্ড হচ্ছে সংখ্যায় নারীদের কাছে থাকবে এবং এম্পাওয়ার করার একটা উপায় হিসেবে দেখতেছে। এটা তারা ডে কেয়ার কথাও বলছে। জামাত হচ্ছে ডে কেয়ার কথা বলছে এবং কিছু এই টাইপের প্রমিস দিছে। আমাদের কম্পালসারি ডে কেয়ার বলছে না? কম্পালসারি না, বাট তারা হচ্ছে এটা দিয়া দিব। কম্পালসারি বলছে যে ছড়ান থাকতে হবে সবখানে। আচ্ছা। আমরা হচ্ছে আমরা ডে কেয়ারটাও বলছি। আমরা বলছি যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো তাদের ডে কেয়ার সুবিধা দিতে হবে। তো সুবিধাটা ২ ফর্মে হইতে পারে। একটা যদি থেকে বড় অফিস হয়। সরি মাই ব্যাড, আমি একটু কারেক্ট করে নিই। বিএনপি বলেছে যে ডে কেয়ার থাকতে হবে। আমরা ওয়ার্ক আওয়ার কমাবো না, কিন্তু কম্পালসারি ডে কেয়ার হবে। হ্যাঁ। আর জামায়াতের এক্ষেত্রে এটা হচ্ছে তারা মাতৃত্বকালীন সময়ে ৮ ঘন্টারটা ৫ ঘন্টা করে দিবে। আর আমরা বলছি যে মাতৃত্বকালীন ছুটি এটা হচ্ছে করার সাথে আমরা পিতৃত্বকালীন ছুটি ১ মাস এটা ইমপ্লিমেন্ট করতে চাই। এর সাথে ডে কেয়ারেরটা আমরা বলছি সরকারি প্রতিষ্ঠানের সুবিধাটা বাধ্যতামূলক। সো সুবিধাটা ২ ফর্মে হইতে পারে। এক হচ্ছে ধরেন সচিবালয় এলাকা যেখানে অ্যাকচুয়ালি অনেক অফিস। সেখানে হচ্ছে আপনার ডে কেয়ার সেন্টার ওখানেই থাকতে হবে। বা যদি ছোট অফিস হয় ধরেন সেখানে আপনার নারী হচ্ছে আপনার মাই হচ্ছে ২ থেকে ৩ জন। সেক্ষেত্রে সুবিধাটা মানে হচ্ছে তারা অন্য কোনো ডে কেয়ার সেন্টারের সাথে একটা কন্ট্রাক্টে যাবে ওই অফিসটা। সেভাবে। এইভাবে তারা সুবিধা দিতে পারে। আর বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আমরা বলতেছি যে আ তাদেরকে আমরা দিব। তারা যদি সুবিধাটা অফার করে, আপাতত শুরু করতেছি এভাবে যে তারা যদি অফার করে তখন তাদের আমরা একটা ভর্তুকির আওতায় আনবো। ডে কেয়ারের কোয়ালিটি মেইনটেইন করবেন কিভাবে? জবাবদিহিতা কি থাকবে? এগেইন সব গোজ ডাউন টু বিচার বিভাগ। মানে আমরা বাইরের দেশেই দেখি যে কিভাবে ছোট বাচ্চাদের ট্রিট করে না? কত ভয় করে। খুবই ইম্পোর্টেন্ট এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা সরকারি যে ডে কেয়ার সিস্টেম। আর বাংলাদেশে পিটানোর জায়গা থেকে আমরা আসছি সবাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো সরকারি ডে কেয়ার সিস্টেমে অবশ্যই তো এখানে আপনার প্রপার ট্রেনিং দরকার। সো আমাদের কিন্তু কেয়ার গিভারও দরকার। আমরা ওইটার কথাও আবার অন্য জায়গায় বলছি যে আমাদের কেয়ার গিভার ইন্ডাস্ট্রিটা তৈরি করা দরকার। এবং শুধু এটা ডে কেয়ারের জন্য না। আপনি যদি চিন্তা করেন যে স্পেশালি আমাদের জাপান এবং কোরিয়াতে এখানে কিন্তু আমাদের একটা বড় লেবার মার্কেট আছে এই যে ডে কেয়ার এই আপনার কেয়ার গিভারদের জন্য। সেটা হচ্ছে মূলত ওল্ডার পপুলেশনের জন্য। এবং এটা নিয়েও কথাবার্তা চলতেছে। ইউএস গভর্নমেন্টও কথাবার্তা বলছে। আমরা একটা ওভারঅল একটা ডে কেয়ার এর জন্য ট্রেইনড প্রফেশনাল তৈরি করতে চাই। যেটা হচ্ছে ডে কেয়ারে যাবে আপনার বাইরের হবে। সবকিছু হচ্ছে এভাবে কানেক্টেড আরকি। সো নারীদের এম্পাওয়ার করবেন কিভাবে? ধরেন জামায়াতে ইসলামী আসলে তো একটা গ্লাস সিলিং চলে আসতেছে যে পার্টি টপ লিডার নারী হইতে পারবে না। এনসিপির মধ্যে আমরা দেখি নাই। মানে যারা ছিল ১ম থেকে উমামারা বাদ হয়ে গেল। তারপরে দেখলাম এখন সামান্থারাও সাইড হয়ে গেছে। সো নাই তো। না যেমন এনসিপির ক্ষেত্রে এই ঝামেলাটা কম ছিল এবং এনসিপির ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো নারী কিন্তু তার পিতৃ পরিচয় দিয়ে আসেনি। অবশ্য এনসিপিতে কেউ তার পিতৃ পরিচয় দিয়ে আসেনি। মানে যেমন এখন ইলেকশন এখন ডিফ্যাক্টো এনসিপি কমিটি তো ইলেকশন পরিচালনা কমিটি। সেটা সেক্রেটারি কিন্তু একজন নারী মনিরা সুন্দরী। ওটা কোরাম। মানে আমরা স্পেডকে স্পেড বলি। সিউর ওকে। বাট নারী নেতৃত্ব এনসিপি মানে জুলাই অভ্যুত্থানের সময় যেরকম ভরা ছিল, সো সেটা কিন্তু ছিল না। এবং আমি একটা খুব হরিড একটা ঘটনা শেয়ার করি। আমারই একটা ছোট ভাইয়ের বউয়ের ঘটনা। তো সে জুলাই বিপ্লবের সময় পুরোটা সময় মাঠে ছিল, রাস্তায় ছিল, রাজপথে ছিল। তো সে জাস্ট বলছে যে ৫ তারিখে হাসিনা পালাইলো, এর আগে সবাই ভাই ছিলাম। সাথে আমার গায়ে ব্যাড টাচ ফিল করা শুরু করলাম। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। এখন পার্টির মধ্যে এমনিতে আমি আমি তো আসলে পার্টি থেকে আমি দূরে থাকি। জাস্ট পার্টির সাথে এভাবে ইনভলভমেন্ট হতে পারছি। আমার কখনো মনে হয়নি যে পার্টিতে আমরা করি। বাট ইন জেনারেল মানুষের সোসাইটাল কালচারটা যেরকম আসলে নারীদের রাজনীতিতে আসা একটু কঠিন। অন্তত আমরা ইশতেহারে যে জিনিসটা ফোকাস করি যে কর্মক্ষেত্রে নারীদের যে আপনার ইনভলভমেন্টের জায়গাটা সেটা হচ্ছে আমরা বলেছি যে আলাদা বাস সার্ভিসের কথা। বর্তমানে কিছু আছে আপনার বিআরটিসি বাট এটা হচ্ছে আমরা এক্সপ্যান্ড করতে চাই। এবং আপনার মেট্রো রেলে একটা বগি হচ্ছে নারীদের জন্য। এবং এই জিনিসটা এই সার্ভিসগুলো কিন্তু নারীদের মধ্যে মোটামুটি পপুলার। হুম। এটাকে আমরা আরো এক্সপ্যান্ড করতে চাই। এটা হচ্ছে ১। ২ হচ্ছে ডে কেয়ার সেন্টার একটা আপনার মাতৃত্বকালীন ছুটির ব্যাপারটা। এছাড়া আমরা আরো বলছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স দেখেন যে অন্তত এইচএসসি পাসের পর্যন্ত কিন্তু নারী পুরুষের রেশিও মোটামুটি সেম। আর এরপর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ঝরে পড়ার একটা প্রবণতা দেখায়। তো আমরা এই ক্ষেত্রে বলেছি যে ইন জেনারেল আমাদের একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে। তো ওটাও নারীদের একটা 50% আমরা এটা এনশিওর করব যে আ
প্রত্যন্ত অঞ্চলের বা হচ্ছে দরিদ্র পরিবার থেকে আসা নারীরাও তারা মাসে ৫,০০০ টাকা করে তারা স্কলারশিপ পাবেন। বাট এটাকে হচ্ছে আমরা হচ্ছে ফ্রি মানি আমরা ইন্ডিয়ার চেষ্টা করছি ফ্রি মানি আমরা কাউকে দিব না। তো এটার বিনিময়ে যেহেতু তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছেন, সেখানে পাস করার পরে তাকে ২ বছর ওই তার এলাকার একটা স্কুলে মাধ্যমিক স্কুলে তাকে হচ্ছে ২ বছর টিচিং ডিউটি দিতে হবে। এখন কেউ যদি ধরেন পাস করছে, সেটা করতে চায় না, সে ভালো চাকরি পাইছে, করছে, সেক্ষেত্রে যে সে সুদমুক্তভাবে এটা ফেরত দিতে পারে। সে যে ভালো চাকরি পাইছে এবং সেক্ষেত্রে এটা হয়ে গেল আপনার ইন্টারেস্ট ফ্রি লোন। সো এইভাবে আমরা হায়ার এডুকেশন নারীদের এম্পাওয়ার করছি এবং ইন জেনারেল পার্টির স্ট্যান্স না, আমি আমার ইন জেনারেল আমার মনে মনে হয় যে আল্টিমেটলি একটা মানুষকে ক্ষমতায়িত করার আম মূল জায়গাটা হচ্ছে তার হাতে যদি টাকা থাকে বা তার যদি মান্থলি স্যালারি থেকে যদি সেভিংস থাকে, ওইটা হচ্ছে খুবই বড় একটা রোল। সবার আগে শিক্ষা, সরি? সবার আগে শিক্ষা। বাংলাদেশের মানুষ বলতেছি যে শিক্ষার পরে আরকি মানে আপনি অ্যাজিউম করে যে সবাই শিক্ষিত, বাট এরপরে যদি কারো হাতে টাকা থাকে, সে হচ্ছে নারী হইতে পারে, সে হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ হইতে পারে, আপনার ইয়াং একটা ছেলে হইতে পারে। আপনি যদি তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন, তখন সে অলরেডি এম্পাওয়ার্ড। এটা হচ্ছে আমার আমার মনে হয় আরকি, নট পার্টিকুলার। মেক সেন্স, কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় এখন মানে প্যান্ডেমিকের মতো কি ছড়াচ্ছে? একটা তো ইয়াবা আছে, আরেকটা কি? কে? জুয়া খেলা। আচ্ছা, প্রত্যন্ত অঞ্চলে গ্রামে-গঞ্জে সবাই জুয়া খেলে, অনলাইন জুয়া। সো টাকাটা কিভাবে খরচ করতে হয়, উড়াইতে হয় সেটা মানুষ ভালো জানে। শিক্ষা ছাড়া এটা খুব সমস্যা। শিক্ষাটা কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না। ওটা বুঝতে পারতে হবে যে জুয়া খেলে আমি পাবো না। আমার পয়েন্ট হচ্ছে যদি কেউ ফাইন্যান্সিয়ালি মানে ফাইন্যান্সিয়ালি যদি স্ট্রং হয়, তখন আপনি তাকে অপ্রেস করতে পারবেন না। এক্সটার্নালি অপ্রেস করে যে জুয়া খেলে শুধু নিজেকে নিজে অপ্রেস করে ফেলতেছে। মানে আমার পয়েন্ট হচ্ছে তাদের এক্সটার্নালি অপ্রেস করতে পারে। সেটা হচ্ছে হাউস হোল্ডে হইতে পারে, সেটা হচ্ছে তার বস হইতে পারে, সিস্টেমের থ্রুতে হইতে পারে। এই অপারেশনটা বন্ধ করার হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স। এটা মানে সাফিসিয়েন্ট কন্ডিশন না, বাট আমার মনে হয় এটা একটা নেসেসারি কন্ডিশন। না, আমি এগ্রি করি। এটা গার্মেন্টস এ বাংলাদেশে এটা অনেক চেঞ্জ করতে পারছে কিন্তু। কৃষকের মেয়েরা গার্মেন্টস এ আসছে এবং আচ্ছা, কৃষকের কথা হচ্ছে যে আমরা কৃষি নিয়ে কোনো কথা বলি না। কৃষি নিয়ে আমি যতগুলো দেখলাম সবচেয়ে বেশি আমার বিএনপিরটা ভাল লাগছে। মানে তাদের মোটামুটি ডিটেইল প্ল্যান আছে যে কি করবে না করবে। এনসিপি কি করছে না। কৃষির ক্ষেত্রে আমাদের একটা বড় চেঞ্জ আমরা যেটা আনতে চাচ্ছি যে আমরা কার্ড একে তো আমরা হচ্ছে এই একাধিক কার্ডের বিরুদ্ধে আমরা সব এনআইডিতে লিঙ্ক করব। আমরা কৃষিক্ষেত্রে বর্তমানে আমাদের যেটা একটা বড় সমস্যা যে সরকার কিন্তু কৃষি খাতে প্রচুর ভর্তুকি। মানে ভর্তুকির প্রসেসটা কি যে আপনি সরকার হচ্ছে ডিলারকে এই কম দামে এটা সারটার করতে দেয়। সো ডিলার হচ্ছে ভর্তুকিটা পায়। তো সে যখন কৃষকের কাছে কম দামে বিক্রি হয় তখন সেকেন্ডারিলি কৃষক হচ্ছে সে ভর্তুকিটা পায়। সমস্যা যেটা হয় ডিলাররা হচ্ছে এগুলো মজুত করে। সেটা হচ্ছে সার হতে পারে, বীজ হতে পারে, কীটনাশক হতে পারে। তারপরে এটা হচ্ছে পাচার করে ইন্ডিয়াতে বিক্রি করে। সো বাংলাদেশ সরকার ভর্তুকিটা পাচ্ছে শেষমেশে ইন্ডিয়ার কৃষক। ইটস বাই ডিজাইন দো। তো এইজন্য আমরা যেটা বলতেছি যে এইটা বন্ধ, সম্পূর্ণ বন্ধ। আমরা ডিলারকে কোনো ভর্তুকি দিব না। ডিলার হচ্ছে তার দামে কিনবে। সে হচ্ছে বাজারের মার্কেট প্রাইসে সে বিক্রি করবে। রেজিস্টার্ড কৃষক। সো ডিলার থেকে কিনবে, তার এনআইডি ট্যাপড। তখন আমরা ডিরেক্ট তার আপনার মোবাইল ব্যাংকিং বা তার ব্যাংকিং সিস্টেমে সে যতটুকু ভর্তুকি পাইতো ডিলারের থ্রুতে আপনার পরোক্ষভাবে সেটা তাকে সরাসরি আমরা তার ব্যাংকে তাকে ক্যাশব্যাক হিসেবে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই যে মধ্যস্বত্বভোগীর এটা কমাতে। এটা হচ্ছে তো সরকার টু কৃষক। আবার সেইম সমস্যা হচ্ছে কৃষক টু আপনার ভোক্তা। মৌসুমে হচ্ছে এই বাঁধাকপি কৃষকের কাছে ৳১ কিনে ঢাকায় এসে হয়ে যায় ৳১৫, ৳২০। তো কৃষক হচ্ছে ফেলে দেয়। কারণ তার হচ্ছে এইটা প্যাকেজিং করতে যে পরিমাণ খরচ হবে তার সেই খরচটাই উঠবে না। ওইখানে আমরা বলতেছি যে সরাসরি ক্রপ সেল সেন্টারের আমরা একটা করব যে সরকার বা কনজিউমার যে সরাসরি এখানে কিনতে পারে। প্লাস আমি বলছি মাল্টি স্টোরেজ সিস্টেম, যেমন বর্তমানে অনেকগুলো স্টোরেজ সিস্টেম হচ্ছে শুধু আলুর জন্য ডিজাইনড। তো যখন আলুর মৌসুম না ওটা ফাঁকা পড়ে থাকে। অলদো মাল্টি স্টোরেজ সিস্টেমের খরচ বেশি। এটা একবার করা হইলে আপনি মাল্টিপল সিজনে মাল্টিপল জিনিস ওখানে রাখতে পারবেন। সো এই হিসেবে আমি যাইতে চাচ্ছি। আর থার্ড হচ্ছে ট্রেন, ফ্রেট ট্রেন যেটা আপনার এয়ার কন্ডিশন হোক। এটা হচ্ছে ইউনুস গভর্নমেন্ট ট্রাই করছিল। দে ফেইলড, বাট এটা হচ্ছে আমরা আবার রিভিজিট করতে চাই। তো ট্রাকের খরচ বেশি এবং ট্রাকে আপনার ওই যে পথে, পথে চাঁদা দিতে হয়। বিএনপির ম্যানিফেস্টোটা দেখছেন? বিএনপি কিন্তু ট্রেন কমিউনিকেশনের ব্যাপারে অনেক হ্যাঁ, এবং আমরা হচ্ছে ট্রেন কমিউনিকেশনটাকে আমরা মনে করি ভাইটাল। আপনার মানে আমেরিকা কিন্তু গড়েই উঠছিল এই ট্রেন কমিউনিকেশনের কারণে। হ্যাঁ, এখন হচ্ছে হয়ে গেছে, বাট এখন কিন্তু আমেরিকাতে গড়ে ওঠার সময়টা বলছি। গড়ে ওঠার সময় এবং এখন কিন্তু আমেরিকাতে ফ্রেট ট্রেন যথেষ্ট পপুলার। মানে প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়ে গেছে, বাট ফ্রেট ট্রেন কিন্তু যথেষ্ট পপুলার। সেই কম্পারিজনে আমাদের মনে হয় যে বাংলাদেশে শুধু বরিশাল বিভাগ বাদে কিন্তু সব বিভাগে ট্রেন যোগাযোগ বেশ ভালোই এবং অনেকদিন আগে থেকে। তো আমরা এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি না। সো আমরা এখানে বলছি ফ্রেট ট্রেনের ব্যাপারটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে চাই। সব রকমের আপনার সেটা রপ্তানি পণ্য হোক, কৃষি পণ্য হোক, এবং দরকার হইলে আমরা এটাও বলছি যে আমরা দরকার হলে প্রাইভেট পার্টনারশিপেও যাইতে পারি।
ফর বেটার ম্যানেজমেন্ট। ট্রেন, বাংলাদেশের রেলওয়ে সিস্টেম এটা হচ্ছে আমি জানি না কত সাল থেকে, বাট যতদিন আমি দেখছি যেটা সবসময় লোকসানে ছিল, যেটা আসলে হওয়ার কথা না। আমাদের ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আমাদের এই আরাকান অঞ্চলটা যুদ্ধ লেগে আছে, ইন্ডিয়া কিছু হইলে বলে যে আলাদা করে দিব, আলাদা করে দিব। এটা নিয়ে ইউনিট সরকার একটা চেষ্টা করছিল হচ্ছে যে ইউরোপিয়ান কোম্পানিকে টার্মিনাল দিছিল দুই একটা, যে এটা একটা সিকিউরিটি, একটা দুইটা ক্যান্টনমেন্টের থেকে এটা বেশি সিকিউরিটি, যে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট। আবার সেটাও আবার দেখা যাচ্ছে চাঁদাবাজির কারণে ওখানে বাম, জামাত, বিএনপি সবাই এক হয়ে যায়। সো এইরকম সমস্যাগুলো আসলে কিভাবে সলভ করা সম্ভব? এখানে তো সবাই হচ্ছে তার নিজের ছোট দলীয় বা ব্যক্তির স্বার্থটা দেখলো, এবং আলটিমেটলি আজকে সকালে নিউজ দেখলাম যে বিডা কনফার্ম করছে যে এই সরকারের আমলে অন্তত ডিপি ওয়ার্ল্ডের সাথে তাদের চুক্তিটা হচ্ছে না। অলদো যতটুকু তারা অন্যান্য যে পার্টগুলো দিচ্ছে সেটা কিন্তু খুবই প্রফিটেবল ছিল। বাট এনসিপি কিন্তু এই ক্ষেত্রে শুরু থেকেই স্ট্রংলি বলছে যে যেটা হচ্ছে গভর্নমেন্ট মনে করতেছে, এবং ইকোনমিস্টরা বলেন, আপনার বিজনেসের লোকজন সবাই কিন্তু এটার পক্ষে ছিল। বাংলাদেশের বেস্ট ফাইন্যান্সিয়াল আউটকাম কে দিতে পারতেছে, যদি কোনো দেশি কোম্পানি পারে এটা করতে, ওয়াই নট, আমরা দিব তাদের। বাট আমরা তো দেখছি তারা পারে না, এই জন্য আমরা ওইভাবেই প্রজেক্ট বাই প্রজেক্ট দেখবো যে না, আমরা তো বাংলাদেশ তো এখনো ফ্রি মার্কেট ইকোনমির মধ্যে থাকি, হ্যাঁ? তো দেশি বিদেশি কোম্পানি বলে তো আলাদা করা উচিত না। সে যদি আমাকে বেটার আউটকাম দিতে পারে, ওয়াই নট। এবং এমন তো নয় যে আনপ্রেসিডেন্টেড, আপনার সারা বিশ্বে হচ্ছে এইভাবে অপারেশন হয় আন্ডার সার্টেন কন্ডিশন, এবং যেহেতু এটা বড় প্রতিষ্ঠিত কোম্পানি, কোনো সমস্যা হলে আপনি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কোর্টে চলে যেতে পারবেন। আপনার তো এই সেফগার্ড গুলো আছে। একটা তো ফিয়ার মঙ্গারিং এর জায়গা ছিল, আর একটা হচ্ছে আপনার ওই যে যেটা বললেন যে চাঁদাবাজি, বকরা খাওয়া। আপনি তো প্রচুর ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন। সো বাংলাদেশের বামপন্থীরা কেন সব বাংলাদেশের এগেইনস্টে যে এই কাজগুলো, সেটার দিকে ঝুঁকে পড়ে? আপনার কি মনে হয়? আপনার অপিনিয়নটা জানতে চাই। আমার মনে হয় যে তাদের বাংলাদেশের বামপন্থীটা আমি যেভাবে দেখি, এটা হচ্ছে কমপ্লিটলি একটা পিপল বিবর্জিত বামপন্থীতা। কারণ আপনি দেখেন যে বামপন্থীদের মধ্যে আপনি কয়জনকে দেখছেন যে শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে কথা বলতে? এনসিপি কিন্তু বলছে শ্রমিকের ন্যূনতম মজুরি হতে হবে ঘন্টায় ৳১০০। আপনি বামপন্থীদের মধ্যে কয়জনকে দেখলেন যে আপনি তার ইয়া নিয়ে কথা বলবে? সো এটা কি একটা এনজিও টাইপের বিজনেস, যে আগে রাশিয়া থেকে টাকা আসতো বা অন্যখান থেকে ফরেন ফান্ডিং তাদের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই? মানে আমি অতখানি কনস্পিরেটোরিয়াল হইতে চাই না। আমি বলব যে তাদের ক্ষেত্রে তারা অনেক সময় মনে করে যে তারা এই টাইপের কয়েকটা ইস্যু আছে। এবং দেখবেন যে তাদের কাছে নারী অধিকার মানে হচ্ছে, সিগারেট খাওয়ার অধিকার। হ্যাঁ, মানে লাইফস্টাইল, তাদের কাছে নারী হচ্ছে নারীর লাইফস্টাইলের অধিকার। নট নারীর ইকোনমিক মুক্তি, নট নারীর জুডিশিয়াল সিস্টেমে নারীর মুক্তি। এগুলো না। তাদের কাছে নারী অধিকার মানে হচ্ছে নারীর লাইফস্টাইল অধিকার। তো এখানে ফাইটটা কি বেসিক্যালি হচ্ছে যে লাইফস্টাইলের ক্ষেত্রে যারা রক্ষণশীলতা চায় না, যা ইচ্ছা তাই করবো, আমি মদ খাবো, জুয়া খেলবো, যা ইচ্ছা তাই করবো। মানে খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সেই বলছি যে ব্যক্তি স্বাধীনতার জায়গাটা নিয়ে কি আসলে মেইন ফাইটটা? আমাদের যে পোলারাইজেশনটা হয়ে থাকে, এই যে এখন ফর এক্সাম্পল জামাত যদি দেখাইতেও পারে যে আমরা দুর্নীতি আসলে এরাডিকেট করতে পারবো ৫ বছরে। তারপরেও বাংলাদেশের সুশীল সমাজের একটা বড় অংশ বলবে যে, "না, জামাতকে চাই না।" এখন এটা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের তো প্রায়োরিটি আছে। এখন আমি ওইটাই প্রশ্ন করতেছি, তাদের প্রায়োরিটি জায়গাটা কোথায়? মানে ধরেন আপনি তো সব সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার অবশ্যই একটা প্রায়োরিটি লিস্ট লাগবে। সবসময় দেখছি যে তাদের প্রায়োরিটি গুলো হচ্ছে ঐরকম জায়গাতে হয় যেটা আসলে খুব বেশি মানুষের লাইফকেও এফেক্ট করে না। হয়তো তারা যে সার্কেলে থাকে সেই সার্কেলের কাছে এটা খুবই ইম্পোর্টেন্ট। তো এইজন্য মনে হচ্ছে তারা তাদের বামপন্থীতা অনেক সময় লাইফস্টাইল ভিত্তিক, এবং হচ্ছে ওই অ্যান্টি ফরেন কোম্পানি। অবশ্য বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এত দেখবেন না। মানে মার্কিন ইম্পেরিয়ালিজম যেটাকে বলে। হ্যাঁ, মানে ওই যে আমেরিকা ব্যাড টাইপের একটা পলিসি। আমেরিকা যেটা করবে সেটা ব্যাড। কিন্তু ওরা কিন্তু আবার আমেরিকা থেকে ফান্ডিং আনে। হ্যাঁ, বা ও তো বলবে, মানে ওইটার আবার যুক্তি আছে, ইতি আছে। বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের প্রায়োরিটিটা নিয়ে মানে আমি খুবই সন্দিহান যে তারা অ্যাকচুয়ালি তারা প্রায়োরিটি কোথায় দেয়। বাট এগেইন ইটস দেয়ার ফ্রিডম। তারা কি করবে? হ্যাঁ, সেটা ঠিক আছে। তারা কি করছে, কিন্তু তারা যখন দেশের মানুষকে ইনফ্লুয়েন্স করছে এবং আর কিছু না হোক একটা অ্যানার্কির মতো পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। আপনি ধরেন আপনার বাসায় আগুন লাগছে, আগুন নিভাচ্ছেন, আরেকজন এসে ওখানে পেট্রোল ঢালতেছে। এখন কি করতে হবে? ইটস এ প্রিসিয়াস অ্যাক্টিভিটি, রাইট? এখন কি করতে হবে? বাট আপনি যদি এখানে শুধুমাত্র আপনি যদি ল্যাটিন আমেরিকার বামপন্থা দেখেন, ওখানে ল্যাটিন আমেরিকান কান্ট্রি গুলোতে কিন্তু বামপন্থা বেশ স্ট্রং। এই যে ব্রাজিল, লুলা ডি সিলভা, সেইসব বাম, আপনার এই যে ভেনেজুয়েলার গভর্নমেন্ট পড়ে গেলে বাম গভর্নমেন্ট, এটা একেবারে খুবই স্ট্রং। কারণ কি? কারণ হচ্ছে ওখানে কিন্তু বামপন্থী যারা, আপনি দেখবেন ওখানে যে চার্চ গুলো হচ্ছে বামপন্থার একটা বড় ইয়া। বাংলাদেশে জামাতও তো তাই বামপন্থী। মানে বাই অর্গানাইজেশন, বাট আমি বামপন্থী বলতে চাচ্ছি ইকোনমিক লিবারেশন এর জায়গা থেকে বলতেছি। জামাতের ইকোনমিক পলিসি কিন্তু ওই বিজনেস সেন্ট্রিকই। বাট আপনি দেখবেন যে তারা কিন্তু এটা অ্যাডপ্ট করে নিছে, এবং তারা কিন্তু সোসাইটির সাথে মিলে গেছে। তারা কিন্তু হচ্ছে কার্ল মার্কস একজন এনলাইটেনমেন্ট থিংকার। সে যেহেতু অ্যান্টি রিলিজিয়ন ছিল, তারা কিন্তু ওইটা বসে নাই। তারা এখন বুঝতে পারে হি ইজ এ পারসন অফ হিজ টাইম অ্যান্ড সোসাইটি। ইয়েস। তারা হচ্ছে কিন্তু তাদের মতো
এটা অ্যাডপ্ট করে নিছে। মানে ওইটাই আবার প্রশ্ন, আপনার প্রায়োরিটি জায়গাটা কোথায়? আপনি কোনটা চুজ করবেন? আপনার কাছে যদি ২ টা অপশন থাকে, আপনি কোনটা চুজ করবেন? যে শ্রমিক হচ্ছে ৳১০০ মজুরি পাবে, নাকি ২ হচ্ছে আপনি ওই করতে পারবেন, আপনার লাইফস্টাইল মেইনটেইন করবেন? মানে আপনি একবেলা মদ খাইতে পারবেন কিনা এটা হচ্ছে মেইন জায়গাটা। হ্যাঁ, মানে আপনি কি আপনার একবেলায় মদ খাওয়াটা যদি আপনার কাছে ধরেন আলাদিনের দূত এসে এই অ্যা অপশন দেয় যে আপনি জীবনে কোনো মদ খেতে পারবেন না। বাট এর বিনিময়ে আপনার ওই যে শ্রমিকের ৳১০০ মজুরি হবে বা একটা মিনিমাম ওয়েজ হবে। আপনি চুজ করবেন? আমি দেখি যে তাদের সব আইডিয়া গুলো হচ্ছে লাইফস্টাইল এর দিকে চলে যায়। ফর সিউর তারা হচ্ছে স্টিল তারা ভোকাল থাকে অ্যান্ড যেটা অনেকে থাকে না। এটা হারায় যাবে কিন্তু কারণ এই এনজিও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে হয়ে গেছে প্রিটি মাচ। সো বামপন্থীরা বেশিরভাগ হচ্ছে এনজিওতে কাজ করতো এবং বাইরে থেকে কিছু ফান্ডিং আসতো। সো সেইটার থেকে তাদের লাইফস্টাইলটা মেইনটেইন করতে পারতো। আপনার খেয়াল আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় জাপানিজদেরকে যেভাবে রেশিয়াল হেট্রেড এর মধ্যে দিয়ে যেতে হতো। সো গ্লোবালি কিন্তু সেটা ব্রাউনদের ক্ষেত্রে একটা অ্যান্টি ইন্ডিয়া বা ইন্ডিয়া বলতে বোঝাচ্ছে যে সাবকন্টিনেন্ট আরকি, লাইক সাউথ এশিয়ান যদি আবার কখন আছে। আমি বলব যে এনসিপির পলিসি, এনসিপি হচ্ছে শ্রমিক রিলেটেড পলিসি হচ্ছে খুবই লেফটিস্ট ইকোনমিক শ্রমিকের পলিসি। কিন্তু আপনি দেখবেন যে তারা স্টিল হচ্ছে লেভেল কি আছে এনসিপি ওইটাকে জাজ করবে। কারণ হচ্ছে তারা হচ্ছে ওই রূপের পলিসি ডকুমেন্ট পড়েও দেখে না, তারা ওইগুলো করে না। তারা হচ্ছে কিছু তাদের বাজওয়ার্ড আছে, তারা হচ্ছে ওইটাই বারবার বলবে। সাম্রাজ্যবাদ। ঢুকে দাও, ধনীর কালো হাত ঘুরিয়ে দাও। বাট কিভাবে ঘুরাবেন? আপনারা তো বলতে হবে যে আপনি যদি বাজেট দিলেই তারা বলবে যে এটা গরিব মারার বাজেট হইছে। বাট আপনারা তো অনেকটাই বলতে হবে। তো এতে কোন পলিসিটা চেঞ্জ করা দরকার ছিল? যেমন হচ্ছে ওই যেটা আমি সবাইকেই সমালোচনা করি যে, সবাইকে বলে যে শিক্ষায় ৫, স্বাস্থ্যে ৫% দিতে হবে। কিন্তু আপনি কিভাবে দিবেন? আপনার তো টাকাটাই নাই। তো আপনি টাকাটা আপনার তো ওইটা বলতে হবে যে আমি এইভাবে বানায়া পারলে আমি এইভাবে এটা ট্রাই করে দিব। আমি দেখছি যে এই রিগরটার খুবই অভাব আমি দেখছি নব্বদীদের মধ্যে। সেক্ষেত্রে আমি এই যেটা আমি আবার রিইটারেট করব যে এনসিপির যদি ইকোনমিক পলিসি দেখেন বা বা শ্রমিক রিলেটেড পলিসি, খুবই একটা বামপন্থী পলিসি বা ইকোনমিক পলিসি খুবই সেন্ট্রালিস্ট পলিসি। আমরা বলিও নাই যে জিডিপি গ্রোথ কত কি হইতে পারে, আমরা ওইটাতে ফোকাসই করি না। আমরা বলছি যে পিপল হচ্ছে আমাদের ইকোনমিক সিস্টেমে পিপল বেনিফিটেড হবে কিনা আমরা ওখানে ফোকাস করছি। হ্যাঁ, জিডিপি ডাজন্ট ম্যাটার এট অল। আচ্ছা, বামপন্থী নিয়ে কথা বললাম, এবার একটু ডানপন্থী নিয়ে কথা বলি। ডানপন্থী বলতে ধর্মীয় ডানপন্থীর কথা বলছি না আমি। কিন্তু জামাতের একটা জিনিস দেখলাম যে তারা বলছে 20% এ নামায় আনবে কর্পোরেট ট্যাক্স এবং ধনীদের ট্যাক্স। সো এটা সম্পর্কে আপনার মতামতটা কি? এটাতে আমি খুবই স্কেপটিক্যাল। মানে স্পেসিফিক্যালি আমরা এখন যেই জায়গাতে আছি যে অলরেডি তো এরা ট্যাক্স ফাঁকি দিতেছে। মানে আপনি যদি এনশিওর করতে পারেন যে এরা ট্যাক্স দিবে, সেটার রিওয়ার্ড হিসেবে তারা কমবে। দ্যাটস ডিফারেন্ট। বাট আমি তো তাদের পলিসিতে এরকম ডিটেইল দেখিনি যে কিভাবে এদেরকে প্রপারলি ইনকর্পোরেট করবে। আপনার অলরেডি ট্যাক্স নাই, সেটা আপনি কমায় দিতেছেন। আবার অন্যদিকে আপনি টাকা পয়সা বাড়ানোর কথা বলতেছেন। এটা হচ্ছে আই ডোন্ট নো, লাইক খুবই আইডিয়াল কেস হয়তো হইতে পারে। বাট আমি ওইটা তাদের কোন পলিসিতে আমি দিনে ট্যাক্সের ব্যাপার থেকে এভাবে দেখি, আপনি যদি ব্যাটারি চালিত রিক্সাগুলোর দিকে তাকান, বলতেই পারেন যে উঠায় দেন। আর বাংলাদেশে কিছু হলে তো বলে যে মেরে সোজা করে দাও। যে কেউ বলে, হ্যাঁ? সো তাও করে রিক্সা উল্টায় রাখে। এদেরকে সলিউশন না দিয়ে যদি সবকিছু বন্ধ করে দেন, রিক্সায় ব্যাটারি চালিত হোক, পায়ে চালিত, পেডাল চালিত হোক, বন্ধ করে দিলে সলিউশন না দিয়ে করলে কি হবে? সেম ভাবে আপনি ট্যাক্সের যে কথাটা বলছেন, বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, হুম। তখন সবাইকে ট্যাক্স বেল্টে আনবেন? মানে যদি আনতে পারেন তাহলে তো এই মানুষগুলো আসলে সবার পেটেই লাথি মারা হয়। কারণ ইনফর্মাল ইকোনমি ছাড়া মানুষ তো বাঁচতে পারবে না। এখানে আবার ইনফর্মাল ইকোনমি যাদের হচ্ছে লো আর্নার, তাদের তো ট্যাক্স অলমোস্ট নান, তাই না? তাদের ট্যাক্স তো একদমই কম। ভাই ভ্যাট সবাইরে দিতে হয়, একটা যে ফকির দিনে ৳৫০০ কামাই করতে পারে না তাকেও দিতে। এক্সাক্টলি, আমরা তো ভ্যাটটা কমাইতে চাই। আমরা তো চাই যদি আমি ইনকাম ট্যাক্স এ প্রপারলি ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যদি প্রপারলি আনতে পারি, তখন আমি ভ্যাটটা কমায় দিতে পারব। মানে বাংলাদেশে যতখানি টাকা ইনকাম ট্যাক্সে আসে, প্রায় ততখানি টাকা ভ্যাট থেকে আসে। এবং ভ্যাট হচ্ছে বাই ডিফল্ট গরিবের পেটে লাথি ভাই। একদম। তো বাংলাদেশে আমরা মানে কেউ কেন এই কথাটা বললে, বাংলাদেশে কিন্তু এখনো বলা হয় যে সাইফুর রহমান ওয়াজ দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট ইন বাংলাদেশ এভার, এখন পর্যন্ত। বাট আসলে যে সকলের পেটে কিভাবে লাথিটা মারছে এটা উনি বললেন না কেন? এখন তার ক্ষেত্রে হচ্ছে সে মানে ইট ওয়াজ এ ফায়ার ফাইটিং রেসপন্স, ঠিক আছে? বা ধরেন হচ্ছে আপনার ক্যান্সার হইছে, আপনার তো হাত কেটে ফেলতে হবে। ওই টাইপের রেসপন্স। বাংলাদেশে কোনো আর্নিংই নাই। বাট এখন তো আমরা যেভাবে ডিজিটালাইজ করা গেছে, এখন হচ্ছে আমাদের এখান থেকে ইউজুয়ালি হচ্ছে আইডিয়াল কেসে আমাদের রেভিনিউর 30% এর মতো হচ্ছে ভ্যাট সেলস ট্যাক্সে কিন্তু আসা উচিত। বাকি 70% মতো ইনকাম ট্যাক্সে আসা উচিত। বাট বাংলাদেশে 50-50। সো আমরা এইটা হচ্ছে চেঞ্জ করতে চাই। আমরা ইনকাম ট্যাক্সে যদি প্রপারলি ট্যাক্স করতে পারি, তখন আমরা ভ্যাটটা কমাতে পারব। আমরা এর জন্য এনসিপির পলিসিতে ২ টা স্পেসিফিক আমরা এখানে প্রপোজ করছি। এক হচ্ছে ফোন বিল। ফোনের বিলে কিন্তু প্রচুর পরিমাণ একটা ভ্যাট কাটা হয়। গভর্নমেন্টের একটা বড় ইনকাম সোর্স। আর মানে খুব বড় না, বাট এটা একটা সিগনিফিক্যান্ট। ধরেন আপনার জন্য এটা সিগনিফিক্যান্ট, তাই না?
আর সেকেন্ডলি হচ্ছে ইউটিলিটি বিল। আমরা বলছি যে বিদ্যুৎ বিলে এবং ফোন বিলে আমরা একটা ভ্যাট মুক্ত সীমা বসাবো। আমরা নাম্বার দেই নাই বা ধরেন ১ম ৳২০০ ফোন বিল, এটাতে ভ্যাট নাই, পরেরটার উপর ভ্যাট। তো সে যে হচ্ছে আপনার এভারেজ ফোন ইউজ করে, তখন সে একটা রিলিফ পাইলো। আপনার যে হচ্ছে এভারেজ একটা বিদ্যুৎ ইউজ করে, সেটা রিলিফ পাইলো। বাট রিলিফটা কি পাইলো না? যে হচ্ছে আপনার হাই আর্নার। ট্যাক্সেশন সিস্টেম প্রোগ্রেসিভ কেন হওয়া দরকার? কারণ যে হাই আর্নার তার তো আপনার একটা কুশন আছে। আপনি ওখান থেকে নিতে পারেন। বাট যে লো আর্নার, সে আ সে আপনার যত ইনকাম ততটাই তার ব্যয়। তার উপর আপনি যদি ভ্যাট টান দেন, সে তো সাফার করবে। সো আমরা সাফারিংটা তার ওখানে কমাইতে চাই। আচ্ছা, সবকিছু নিয়ে আলাপ হলো। আমরা শেষ করার আগে একটু স্বাস্থ্যটা টাচ করে যাই। বাংলাদেশে তো দীর্ঘকাল ধরে আমরা জানি সরকারি হসপিটালগুলোয় চিকিৎসা ফ্রি। কিন্তু আওয়ামী লীগের আমলেও দেখতাম যে বড় ২ টো পার্টি তারা ওখানে সিন্ডিকেট করে সরকারি ওষুধ বাইরে নিয়ে বেচে দেয়। এটা একটা বড় সিন্ডিকেট ছিল। সো আল্টিমেটলি আমাদের দেশে তো আসলে ট্যাক্স থেকে জিডিপির কিছু আসে না। সো সেখানে আমরা স্বাস্থ্য খাতে অনেকেই অনেক প্রমিস করছে যে আমাদের ইসলামের আমির যেহেতু নিজে একজন ডাক্তার, উনি স্বাস্থ্য খাতটাকে বেশ হাইলাইট করছে। ৬৪ জেলায় ৬৪টা সরকারি একটা হসপিটাল ঠিকঠাক মতো করবে এবং অনেক প্রমিস আছে। কিন্তু আল্টিমেটলি স্বাস্থ্য খাতকে আমরা কিভাবে একটু বেটার করতে পারি? কারণ যে সকল দেশ, ধরুন ক্যানাডায় ফ্রি বলা হয়, ফ্রি তো না, ট্যাক্স পেয়ার মানি থেকে আসে। তো ক্যানাডার মতো দেশে যেখানে ট্যাক্স অনেক হাই, সেখানে এটা পসিবল। বাংলাদেশে আমরা আসলে স্বাস্থ্যসেবাটা কিভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি? আমি একদমই এগ্রি করি এখানে। যেমন আপনি যদি চিন্তা করেন আম এনএইচএস, যেটা আপনার ইউকে সিস্টেম। ইউকেতে আপনার ট্যাক্স টু জিডিপি রেশিও হচ্ছে 35%। স্পেন চিন্তা করেন, স্পেন হচ্ছে 37%। কানাডাও মানে ওইসিডি কান্ট্রি ইন জেনারেল 35% মতো। বাংলাদেশে এটা হচ্ছে 7%। তো আপনার তো টাকাই নেই আপনার দেওয়ার মতো, তাই না? তো বাংলাদেশের মোটামুটি আপনার হেলথ কেয়ার স্পেন্ডিং হচ্ছে জিডিপির ২.৫% এর মতন। তা আমরা যেটা বলছি, আমরা ৫ বছরে ওই ২.৫% এ যাইতে চাই। হেলথ কেয়ার স্পেন্ডিংটা যেন গভর্নমেন্ট আসে। পরে ডেভেলপমেন্টের ওটা অন্য ইস্যু। আর সেকেন্ডলি যে বিএনপি বা জামাত তারা যেভাবে করতেছে যে সারা দেশে স্পেশালাইজড হসপিটাল ৬৪, এটা আসলে কোনো সেন্সই মেক করে না। কারণ কি? মানে আপনার আপনার পপুলেশন তো হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড না। হুম। অফকোর্স আপনি ডিসট্যান্স দেখবেন, বাট আপনার যদি দেখবেন পপুলেশন সেন্টার কোথায়? আপনার দেখতে হবে যে পপুলেশনের কানেক্টিভিটি কোথায়? হুম। তাই না? যেমন ধরেন আপনি ময়মনসিংহ ঢাকা থেকে যতখানি দূরত্বে, আপনার লেটস সে খুলনাও মোটামুটি ততখানি দূরত্বে। বাট পদ্মা সেতু হওয়ার আগে অ্যাকচুয়াল দূরত্ব কিন্তু সেম না। কারণ আপনার তো টাইমেরটা তো চিন্তা করতে হবে। এক তো হচ্ছে আপনার যেগুলো বেসিক জিনিস, যে যে ওষুধের দামগুলা কমানো, ওষুধের রেগুলেশন, ভেজালটা করা, ডাক্তার আছে কিনা হাসপাতালে, তারা ঠিকঠাক ব্যাপার করছে কিনা, ঠিকঠাক ডাক্তারের নিয়োগ। যেমন হচ্ছে বিসিএস এর সিস্টেমের মাধ্যমে ডাক্তার নিয়োগ করার কারণে দেখা যায় যে সবসময়ই আপনার একটা ভ্যাকেন্সি থেকে যায়। আপনার অনেক ডাক্তার বের হইছে, তারা সরকারি ডাক্তার হইতে চায়। হাসপাতালে সরকারি ডাক্তার চায়। কিন্তু এই যে বিসিএস সিস্টেম করে টরে আপনার তাদেরকে আপনি বিরাট একটা ল্যাগের মধ্যে ফালায় দিচ্ছে। আমরা বলছি যে হেলথের জন্য আলাদা পিএসসি হবে। মানে বর্তমান পিএসসির মধ্যে হেলথ রাখার দরকার নেই। হেলথ এবং এডুকেশনের আলাদা। তো এই নিয়োগ আলাদা করে দিলে তখন তারা একটু দ্রুত নিয়োগগুলো দিতে পারবে ফাস্ট। সো এটা হচ্ছে একটা সাইড। আর আরেকটা সাইড হচ্ছে আপনার বাংলাদেশে, আপনি এখনো জানেন কিনা যে ওই বড় চিকিৎসার জন্য কিন্তু এখনো কিন্তু সুযোগ-সুবিধা ভালো না। আমি আপনাকে একটা নাম্বার বলি। এটা হচ্ছে, আমার যদি ভুল না হয়, এটা হচ্ছে আ প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার মতন। এটা হচ্ছে প্রতি বছর খরচ হয় কোথায়? মেডিকেল ট্যুরিজমে। সো যেটা হচ্ছে আপনার বাংলাদেশের স্বাস্থ্য যে বাজেট, তার প্রায় ৬০-৭০%। ইন্ডিয়ায় বেশিরভাগটা যেত। এর বেশিরভাগটা হচ্ছে ইন্ডিয়ায়, কিছু যায় হয়তো সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাট বেশিরভাগটা ইন্ডিয়াতে। আপনি এই টাকাটাও রাখতে পারতেন বাংলাদেশের মধ্যে। তো অলরেডি কিন্তু আপনার স্বাস্থ্য খাতে যে এই সিস্টেমে যদি টাকা ঢুকলে কিন্তু আপনার সিস্টেমটা ডেভেলপ হইতে পারত। কিন্তু আপনি কেন করতে পারেন না? ১, আপনার হচ্ছে জিনিসই নাই। ২ হচ্ছে ডাক্তার সিস্টেমের ব্যবহার খারাপ। আপনার নার্সরা আসলে থাকে না। তো আমরা যেরকম বলছি যে মেডিকেল ট্যুরিজমকে টার্গেট করে আমরা দেখছি যে কোন চিকিৎসা মেডিকেল ট্যুরিজম হয়। ১ হচ্ছে ক্যান্সার, ২ হচ্ছে হার্টের রোগ, ৩ হচ্ছে ধরেন ইনফার্টিলিটির চিকিৎসা, বড় অপারেশন, আপনার বড় অর্থোপেডিক অপারেশন। আমরা বলছি যে এই জিনিসগুলোর জন্য আমরা ২ টা হেলথ জোনের প্রপোজাল করছি। একটা হচ্ছে নর্থ সাইডে, একটা সাউথে। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড সিস্টেম, যে আপনার সব ধরনের বড় চিকিৎসাগুলো থাকবে। হুম। লেটস সে আপনি ওই যে ফরিদপুরে ভাঙার দিকে আপনি করলেন, ঢাকা থেকে ২ ঘন্টা দূরত্বে আপনি হেলথ জোন করলেন। কিন্তু আপনার ঢাকার যে স্পেশালিস্ট যে ডাক্তার, সে যে ৬-৭ বছর সে ডাক্তারি পড়ছে, আরো ১০ বছর সে স্পেশালাইজড হইছে। সে কেন আপনার ওখানে যেয়ে থাকবে? তার তো ফ্যামিলির জন্য তার সুবিধা দিতে হবে। তার স্কুলের একটা ভালো সন্তানের জন্য ভালো স্কুল লাগবে। তার আপনার এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটি লাগবে। সবকিছু করতে হবে। সো আমরা হেলথ জোনগুলোকে এরকম একটা হেলথ সিটির মতন আমরা এনভিশন করছি, যেখানে সব সুবিধা দিতে হবে, কানেক্টিভিটিও ভালো থাকতে হবে এবং ওইখানে হচ্ছে আপনার এই আধুনিক চিকিৎসাগুলো থাকবে। এটা মূলত টার্গেট হচ্ছে আমাদের এই যে ফরেন বাউন্ড
যে ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম এটা বন্ধ করে প্লাস আপনার ওখানে একটা যে আপনার আন্ডার ডেভেলপড কমিউনিটিতে একটা মানি ইনফ্লোটা করা। এটা হচ্ছে আমাদের আরেকটা বড় প্রজেক্ট। আর সেকেন্ড প্রজেক্ট যেটা বলতেছি যে বিএনপি যেটা প্রপোজ করছে যে এনএচএস স্টাইলে যাবে। আমরা মনে করি যে তোমার টাকা পয়সা নাই, এটা হচ্ছে একটা প্রজেক্ট ২টা এনএচএস সিস্টেমে তারপর সব হেলথ কেয়ার প্রতিষ্ঠান হচ্ছে সরকারি। বাংলাদেশে কিন্তু অ্যাটলিস্ট আরবান সেন্টারে বেশিরভাগ চিকিৎসা কিন্তু বেসরকারি থেকে। তা এখন আপনি বেসরকারিগুলোকে কি করবেন? হয় আপনি এগুলোকে দখল নিয়ে রাষ্ট্রায়ত্তকরণ করতে পারেন অথবা এদেরকে আপনি পে করতে পারেন। নাইদার ইজ ফিজিবল। তো আমরা এজন্য যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেলে আমরা বলছি যাব। সেখানে হচ্ছে আপনার গভর্নমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স সরকারি ইন্স্যুরেন্স আওতায় থাকবে সবাই। তো সে সরকারি হাসপাতালে গেলে ইন্স্যুরেন্স তাকে কভার করবে। বেসরকারি হাসপাতালে গেলে ইন্স্যুরেন্স তাকে সরকারি হাসপাতালে যতটুকু কভার করতো ততখানি বা তার থেকে একটু কম ৯০% সে কভার করে, বাকিটা সে তার টাকায় বেসরকারি হাসপাতালে দেখাইলো। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হবে ইনকামের উপর ডিপেন্ডেন্ট। তো যার ইনকাম কম তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হবে তার মাসে ৳১০০ বা ৳৫০ মানে নামে মাত্র। ওকে। যার ইনকাম হচ্ছে অনেক বেশি সে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিবে বেশি। বাট ইন্স্যুরেন্স হচ্ছে সবাইকে কভার করবে। আমরা বলছি এটা হচ্ছে ধীরে, ধীরে কভারেজ আমরা বাড়াবো যেহেতু আমাদের অ্যাকচুয়ালি টাকাটা নেই। সো আমরা বলছি শুরুতে হয়তো আমরা প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ এটাকে হয়তো আমরা শুরুতে ১ম এ নিয়ে আসবো। এরপর আমরা ডায়াগনস্টিক ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসবো। কারণ আপনি জানেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা কিন্তু খুব কম খরচ। বাট সমস্যা যেটা হয় দেখা যায় তাদের ওষুধ নাই বা তাদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে হয় বেসরকারিতে। আপনার খরচগুলো ওইখান থেকে অ্যাড আপ হয়। সো আমরা বলছি এইগুলোকে আগে কভার করবো। আমরা বড় আপনার লং টার্ম ট্রিটমেন্ট খাওয়াবে এভাবে ধীরে, ধীরে আমরা বলছি যে ১০ বছরে আমরা চাই এটা কভারেজে আনতে। না, সিটি এরিয়াটা খুবই ভালো এবং সিটি ছাড়া সম্ভব না। আর এই যে একটু দূরের করার কথা বলছেন, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। সো ওই সময় আসলে একটা স্পেশালাইজড হসপিটাল আছে হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন্স হসপিটাল, ফ্যান্টাসি কিংডমের উল্টা পাশে। সো সেখানে ঢাকা থেকে যেতে আগে লাগতো হচ্ছে ১.৫ ঘন্টা, এখন রাস্তা কাটা বলে সময় লাগে ২-২.৫ ঘন্টা। এবং তো সেটার জন্য একটা এত চমৎকার ফ্যাসিলিটি এবং ঢাকার যেকোনো হসপিটালের সমান ফ্যাসিলিটি এটলিস্ট আছে ভালো হসপিটালের, কিন্তু খরচ তার ১০ ভাগের ১ ভাগ। কিন্তু তারপরেও মানুষ যাচ্ছে না বা আমি যাইনি। আমরা দেখেন যে আগারগাঁওয়ের দিকে কিন্তু অনেকগুলো স্পেশালাইজড আপনার হসপিটাল আছে আগারগাঁও এলাকাতে। তো ওদের কিন্তু প্রচারণা তেমন নাই। সবাই ঢাকা মেডিকেলে যেয়ে ভিড় করে। এখানে আমরা আরো একটা বলছি যে এটার সমস্যাটা কি যে আপনার সবাই মনে করে ঢাকা মেডিকেল চিকিৎসা বা ঢাকা মেডিকেল থেকে কার্যকরভাবে ওখানে রেফার করতে পারে না। রেফারেল সিস্টেমে একটা প্রবলেম আছে। তাই আপনার কারো তো হেলথ কেয়ারের রেকর্ড নাই, কিছু নেই। আমরা ওইটার কথা বলছি যে আমরা হেলথ কেয়ার রেকর্ড আমরা করতে চাই, আমরা একটা কার্যকর রেফারেল সিস্টেম তৈরি করতে চাই। যাতে আপনি রোগী-টোগী ঠিকঠাক আপনি স্প্রেড করে দিতে পারেন। এনসিপি যদি পাওয়ারে আসে, সো আপনাদের হেলথ মিনিস্টার করার মতো কেউ আছে? ফার্স্ট অফ অল এনসিপি যদি পাওয়ার যায় সেটা তো জামাতের জোটের অংশ হয়ে পাওয়া যাবে এবং কে কোন মিনিস্টার হবে সেটা তো আপনার পরবর্তী নেগোসিয়েশনের ব্যাপার যে আপনার সবগুলা জোটের। তো সেটা বুঝছি ভাই। আমি নরমালি আসলে বলতেছি যে ক্যাপাসিটি আছে, মুখে বলা যায় অনেক কিছু, কিন্তু এই জিনিসগুলো পলিসিগুলোতে ইমপ্লিমেন্ট করতে হবে। জি। আমাদের এই রেফারেল সিস্টেম বলেন বা একটা ইউনিফাইড হেলথ রেকর্ড, যে একখানে অ্যাপ্লিকেশন অন্যখানে গেলে সব রেকর্ড চলে আসবে, এগুলো তো করতে হবে। হুম। যেমন ফর এক্সাম্পল আমাদের এনসিপির সাথে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স আছে। আচ্ছা। তো অ্যালায়েন্সের যেমন যে চিফ উনার নাম হচ্ছে আহাদ, উনি কিন্তু এবার এমপি পদে ইলেকশন করতেছে। তো উনি জিতলে উনি একজন ক্যান্ডিডেট যদি এনসিপি প্রপোজ করে। তারপর আমাদের ইশতেহারের ডিন যিনি আমাদের এটা প্রেজেন্ট করলেন আমাদের হেলথ কেয়ার সিস্টেমের প্ল্যানটা প্রফেসর গাউসুল আজম উনি ঢাকা মেডিকেলের একজন প্রফেসর। উনি অ্যামেজিং, উনি তো এটা প্রেজেন্ট করলেন। সো আমাদের কিন্তু লোক আছে। আমরা কিন্তু এই যে প্রফেশনালদের কিন্তু কানেক্ট করার চেষ্টা করেছি। যেমন ন্যাশনাল হেলথ কেয়ার আছে, আমাদের হচ্ছে ডক্টরদের, আবার হচ্ছে আমাদের একটা গ্রুপ অফ লয়ার্স আছে, আপনার গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স আছে। আমরা কিন্তু সব প্রফেশনাল সাইডগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। হেলথ কেয়ারের সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে চলে আসে, শেষ করার আগে বলতেই হবে যে ট্রাফিক জ্যাম। মানে যেখানে যে দেশে অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য আলাদা রাস্তা নেই, আপনি এতগুলো হসপিটাল করে স্পেশাল জোন করে কি লাভ হবে? অ্যাম্বুলেন্সে যাইতে যেতে মরে যাবে রোগী। যেমন দেখেন বাংলাদেশের ট্রাফিক জ্যাম সিস্টেমটা ঢাকায় এটা কিন্তু কমপ্লিটলি ডিউ টু যে আপনার ল্যাক অফ ওই যে ট্রাফিক লাইট, মানে ট্রাফিক লাইট কেউ মানে না এটা না। মানে ক্যান ইউ ইমাজিন যে একটা দেশের মানুষ ট্রাফিক লাইট মানতে পারে না? এবং এটা একদমই আনহার্ড অফ। আপনি যদি ইন্ডিয়াতে যান, আমি দিল্লিতে গেছিলাম ২ বছর আগে, ওখানে তো এই সমস্যাটা নাই। এরশাদের অ্যাম্বুলেন্স বাংলাদেশের চেয়ে বড় হইছে। আমি দেখছি যে ওই সময় বাংলা হইতো। গণতন্ত্র আসলে চলে গেল, এটা বলেন। আমার আরেকটা হচ্ছে ছোটবেলায় আমি হচ্ছে এটা হচ্ছে ১৪ সালের যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তখন আমি ঢাকায় আসছিলাম। হ্যাঁ। তখন আমি দেখছি যে ট্রাফিক লাইট মেরে সবাই চলতেছে। ১৪ সালে। ১৪ সালের ওয়ার্ল্ড কাপের সময়। কারণ ওয়ার্ল্ড কাপে তো ফরেন ডেলিগেটস আছে। আচ্ছা। আর তারপর এটা বন্ধ হয়েছে। আমি জানি না এটার প্রবলেমটা কি। আমরা যার সাথে কথা বলছি এটা কয়েকটা তারা প্রবলেম বলছে। একটা হচ্ছে ভিআইপি মুভমেন্টের প্রায়োরিটাইজেশন এর। এখন তো ওটা বন্ধ। গভর্নমেন্ট প্রতিবারই এটা চেষ্টা করে ইমপ্লিমেন্ট করার, বাট সামহাউ এটা করা যায় না। আমরা বলছি যে এইটা হচ্ছে আমাদের একটা রেড লাইন, এটা আমাদের করতেই হবে। এটা হচ্ছে এক। আরেকটা সমস্যা হচ্ছে আমরা মোর ইসের দিকে নিতে যেতে চাই, আপনার পাবলিক ট্রান্সপোর্ট
এটা রোধ করতে চাই। যেমন আপনি দেখেন মেট্রো রেল হওয়ার পরে কিন্তু অনেক মানুষ যারা হয়তো আগে হয়তো উবারে চলতো মানে Yeah. কার বা বাইক, তাই তো মেট্রো রেলটাকে এখন একটা প্রিফারেবল, কারণ মেট্রো রেল সিস্টেমটা যেরকম মধ্যবিত্তকে আপনার পাবলিক ট্রান্সপোর্টে নিতে হবে, এইটা হচ্ছে প্রায়োরিটি। মধ্যবিত্ত যে পাবলিক ট্রান্সপোর্টে উঠে বা চাকরি, মধ্যবিত্ত বলতে আমি বলছি যে চাকরিগামী, তখন হচ্ছে আপনি এই রাস্তার জ্যামটা কমাতে পারবেন। বাসের সিন্ডিকেট, বাস মালিকের সিন্ডিকেটটা যে উঠায় দেওয়া যায় আর প্রাইভেট কারের উপর অনেক ট্যাক্স বসে দেয়, তাহলেই তো হলো। এটা হচ্ছে আমরা একদম বলছি যে বাসের কোনো কোম্পানি থাকবে না, মেট্রো সার্ভিস হবে, রাইট? আপনার হচ্ছে ইউনিফাইড, আপনার এক টিকিটে আপনি মেট্রো রেল চড়তে পারবেন, বাসে চড়তে আর পৃথিবীতে যেরকম সারা দুনিয়াতে যেভাবে প্রত্যেকটা সিটির জন্য একটা সিস্টেম থাকে, আমরা এইভাবে নিয়ে যাব, এক সিস্টেমে চলবে বাস। ওই বাস মালিক টালিক এগুলো সব বাদ, এবং একটা বাস হচ্ছে আপনার ভালো করতে হবে। অলিগার্ডদের সাথে তো পাঙ্গা দেওয়া যায় না। আর এই বাস মালিক সিন্ডিকেট তো কোপায় মেরে ফেলে, কেমনে কি করবে? না, এদের সাথে নীতি আনিসুল হককে তো করতে পারে নাই, কারণ করতে পারে, সে ছিল আওয়ামী লীগের। যেটুকু করতে পারছে তারপর বাস মালিকরা সব বেকার হচ্ছে আওয়ামী লীগ, তারা এটা করতে দেয়নি। ওনার ভাই তখন চিফ অফ আর্মি স্টাফ ছিল, রাইট? মানে দে আর লাইক ভেরি আওয়ামী কানেক্টেড ফ্যামিলি, বাট উনি তো হচ্ছে আওয়ামী লীগের ওই একটা অবৈধ নির্বাচনের মেয়র। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু উনি যেটুকু করতে পারছে করতে পারছে, আর কেউ কখনো করেনি এবং আর কারো আমার মনে হয় যে এখন যেহেতু আমরা এই ম্যান্ডেটে আসতেছি, আমার মনে হয় এখন এটা পসিবল হবে। দরকার হলে বাস মালিকদের হয়তো নেগোসিয়েশনের ব্যাপার, তাদেরকে হয়তো চালাতে হবে, বাট তাদেরকে সেন্ট্রাল সিস্টেমে থাকতে হবে। হয়তো একটা পার্ট, একটা রুট হয়তো আমরা একটা প্রাইভেট কোম্পানিকে দিতে পারি। যেমন গুলশানে ঢাকা চাকা ছিল। হ্যাঁ, মানে এইরকম ধরো যে এই রুটে অন্য কোনো বাস চলবে না, একটাই। এবং পাবলিক ট্রান্সপোর্টের ইটা বাড়ানো, যেমন মেট্রো রেলটা তো আরো এক্সপ্যান্ড হবে, আরো কয়েকটা লাইন অ্যাড হবে আগামী 5-6 বছরে। আমার মনে হয় মেট্রো রেলের লাইন আর একটু কয়েকটা বেশি অ্যাড হইলে ওই যে রাস্তার ইটা একটু কমে যাবে। অ্যাম্বুলেন্সের জন্য লেন করবেন। হ্যাঁ, মানে সেক্ষেত্রে এইগুলো করা গেলে তখন ওইখানে আমরা প্রায়োরিটাইজ করবো। আমরা বলছি যে শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার মধ্যে হয়তো বলছি, আর হচ্ছে যদি ফরেন আপনার ইয়া থাকে, এরা ছাড়া কেউ ভিআইপি না রাস্তায় ছাড়া কেউ হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট পাবে না। এটা হচ্ছে আমাদের একদম একদম প্রমিস। তাহলে ভিআইপি মুভমেন্ট অফ। ভাই, একটা ছোট্ট জিনিস আমাকে বলেন যে বাংলাদেশে একটা হেলিকপ্টারে চড়তে কত লাগে? 50,000, 1,00,000 টাকা। একটা রাস্তা বন্ধ করে যে এই পরিমাণ লসটা করে, সেটা তো কোটি কোটি টাকা লস হয়। হ্যাঁ, এবং এই লসটা তো পুরা দেশের লস। হ্যাঁ, এনসিপি জামাত যদি ক্ষমতায় না আসে, তাহলে যেই আসুক আপনারা এটা কিভাবে বাধ্য করবেন? আমাদের এমপিরা তো পার্লামেন্টে যাবে। সো পার্লামেন্টে তারা হচ্ছে বিল তুলবে, তারা হচ্ছে বিলে ভোট দিবে। ওখানে তারা ভোকাল থাকবে। এনসিপি আউটসাইড পার্লামেন্ট তারা ভোকাল থাকবে। বাবা কাটকে আন্দোলন করা হবে। আমরা হচ্ছে পিপলকে আমাদের অল্টারনেটিভ দেখাইতে থাকবো যে এই হচ্ছে আমাদের অল্টারনেটিভ, যেটা গভর্নমেন্ট করতেছে না, এন্ড দে কুড টেক। আপনারা কি শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাসী? মানে আমেরিকা থেকে ইম্পোর্টেড যে তো ডিপেন্ড করে আপনার ওই কোন ইসে। এখন যদি পার্লামেন্টে ভয়েস থাকার জন্য ইম্পর্টেন্ট, পার্লামেন্ট একটা ফর্মাল যে এখন সেটা যদি না মানে আমাদের তো এটা কেস বাই কেস বেসিসে ডিপেন্ড করবে যে আমরা কোন পর্যন্ত প্রতিবাদটা নিয়ে যাব। মানে আমরা গভর্নমেন্টে থাকি জুনিয়র পার্টি হিসেবে বা অপোজিশনে থাকি, আমরা চাই যে পাবলিককে আমরা অল্টারনেটিভ দেখাতে চাই, এবং আমরা খুবই খুশি হব যদি গভর্নমেন্টে যেই থাকে, সেটা জামাত থাকুক আমাদের সাথে মিলে বা বিএনপি থাকুক, তারা যদি আমাদের আইডিয়াগুলো নেয়। আমাদের আইডিয়া তো এটা তো প্যাটেন্টেড আইডিয়া না। I will be very happy if they take it. এবং আমার মনে হইছে, আমি প্রুভ করতে পারলাম যে কিছু জিনিস তারা পিক করছে। যেমন আমরা ট্যাক্স টু জিডিপি রেশিওটা নিয়ে এত বেশি ফোকাস করি, এবার কিন্তু 2টা পার্টি কিন্তু তাদের একটা লক্ষ্যমাত্রা দিচ্ছে তারা কত করতে চায়। জাস্ট দ্য হোল আইডিয়া, তাই না ভাইয়া? যে কথা বলতে থাকলে মানুষজন পিক করবে, আমি না করে আর কেউ করবে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে পলিটিক্যাল কনভারসেশনটাকে চেঞ্জ করতে চাই। যে আমরা যে শুরুতে যেটা দিয়ে শুরু করছি, আমরা পলিসি কনভারসেশন নিতে চাই। ইমপ্লিমেন্ট করা না গেলেও আমরা যদি কালচারটা চেঞ্জ করতে পারি, দ্যাটস পার্ট অফ আওয়ার নিউ সেটেলমেন্ট, যে নতুন বন্দোবস্তর এটাও একটা পার্ট। আচ্ছা, শেষ করার সময় একটু লাইট নোটে শেষ করি। নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু পপুলারিটি অনেক বাড়ছে। আপনার কি মনে হয় যে দেখছেন কি কোনো পোল টোল দেখছেন ওই অঞ্চলে জিতার চান্স আছে? পোল তো দেখিনি। আজকে একটা আমি ঢোকার আগে দেখলাম যে একটা ওরা 63,000 মানুষের একটা পোল করছে এবং বলল প্রত্যেকটা আসনে। আমি এটা দেখতে হবে যে তারা আসলে কি বলছে। এমনিতে অন্য জায়গায় মানুষজন মনে করে যে এমপি হচ্ছে তার উপজেলা চেয়ারম্যানের মতন। মানে মানুষজন হচ্ছে খালি সরকার। এরকম মানুষ হচ্ছে এমপির কাছে অনেক কিছু চায়, এবং বাই ডিফল্ট এমপিরা ওইটা দেয় বলে করবো, আসলে এমপির কাজ না। তো আমার হচ্ছে ঢাকায় হচ্ছে এইটা একটু দুর্বল কানেকশনটা। ঢাকার মানুষজন একটু বুঝেছে এমপি আসলে ইসের। আমার হচ্ছে ঢাকার সিটগুলো হচ্ছে আসলে ঢাকা বা চিটাগাং এই টাইপের আরবান সিটগুলো ডিপেন্ড করবে ন্যাশনাল সেন্টিমেন্টের উপর। হ্যাঁ, বাইরের মানুষও বোঝে। বাইরের মানুষ বললে যে এমপি হয়ে লাভটা কি, মন্ত্রী হইলে লাভ আছে। তো আমার মনে হয় যে ন্যাশনাল সেন্টিমেন্ট ডিপেন্ড করবে। তো এখন পর্যন্ত ন্যাশনাল সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে আপনার মোমেন্টাম হচ্ছে জামাত এনসিপি জোটের পক্ষে। মানে আমরা 1-1.5 মাস আগেও কিন্তু বিএনপিকে যেরকম একটা সুইপিং মেজরিটি দিতেছিলাম, এখন কিন্তু মোটামুটি খালদা জিয়া জামাতের পরে ভাই। হ্যাঁ, মানে এরপর থেকে মানে তারেক রহমান যখন আসলো তখনও কিন্তু একটা বড় ইয়া ছিল। আর সারা বছরই তো আমরা মনে করছি যে বিএনপি সুইপিং মেজরিটি পাবে। বাট এখন কিন্তু মানে এখনো হয়তো পোলও হয়তো আগায় থাকবে বা কিছু, বাট
ওই কনফিডেন্সটা কিন্তু আপনি বিএনপির মধ্যেও, বিএনপির পাঁচ সমর্থকের মধ্যেও কিন্তু এই যে 200 সিটের কনফিডেন্স আপনি আর দেখবেন না। তার মানে মোমেন্টাম উল্টা দিকে। এখন দেখা যাক, আর তো কয় ঘন্টা, হয়তো 12 ঘন্টা মতো বাকি আছে, রাইট? তো দেখা যাক এখন কই যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আকিব। ক্ষমতার ভারসাম্য 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়